Good afternoon, everyone. Good afternoon, everyone. সবাই একটু ওয়েট করো, একটু জানাও যে শোনা যাচ্ছে কিনা ক্লাসটা কাইন্ডলি let me know, am I audible or not? Good afternoon, everyone. Let me know, am I audible or not? শোনা যাচ্ছে কি জানাও কাইন্ডলি একটু প্রত্যেককে। আচ্ছা, থ্যাংক ইউ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ক্লাসের পিডিএফ গুলো সমস্ত কিছু তোমাদের গুগল ড্রাইভে আছে। হ্যাঁ, তোমরা চাণক্য আপার প্রাইমারি ব্যাচে ওখানে ক্লিক করবে, দেখবে তোমাদের ক্লাসের লিংক, তারপরে ক্লাস নোট সমস্ত কিছু দেওয়া রয়েছে, ওটা ক্লিক করবে, দেখতে পাবে। আমার আজকে আর একটা ক্লাস হলে আমাদের যে ইংলিশের পেডাগগি শেষ হয়ে যাবে। ওকে, আর একটা ক্লাস রয়েছে, মোট 10টা চ্যাপ্টার রয়েছে পেডাগগিতে। আজকে আমাদের রিমিডিয়াল টিচিং, এটা 10 নম্বরেরই চ্যাপ্টার, কিন্তু আমি 7 নম্বর চ্যাপ্টারটা বলেছিলাম একদম শেষে করাবো। ওকে, তাই তোমাদের আর 7 নম্বর চ্যাপ্টারটা করালে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা চ্যাপ্টার নাম্বার 10, রেমেডিয়াল টিচিং। ওকে, রেমেডিয়াল টিচিং। বিক্রম বিশ্বাস, শম্পা ঘোষ, বিদ্যুৎ, সৌমিক ঘোষ, মৌ, সাথী, প্রান্তিক। হ্যাঁ, একদমই তাই। চলো আজকে আমরা রেমিডিয়াল টিচিং। আচ্ছা, রেমিডিয়াল টিচিং নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিনা একটু আমাকে জানাও তো। একটু জানাও যে রেমিডিয়াল টিচিং নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিনা। দেখো, রেমিডিয়াল টিচিং এটা তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমরা একটা বা দুটো কোয়েশ্চেন তোমরা পাবে, এবং এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, একটা অন্যতম চ্যাপ্টার যেখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই চ্যাপ্টারতে তোমাদের শেখানো হবে যে কিভাবে স্টুডেন্টসরা সাফার করলে তাদের সমাধান করতে হয়। দেখো, রেমিডিয়াল টিচিং মানেটা কি? দেখো, রেমিডিয়াল টিচিং কি জানো তো? ধরো তুমি ক্লাসে এতদিন কি করলে, যে পড়ালে কিভাবে পড়াতে হয়, কি কি মেথড অ্যাপ্লাই করতে হয়, সমস্ত কিছু আমরা দেখেছি। কি কি প্রিন্সিপালস অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাসেসমেন্ট নিতে হয়। এবার একটা কথা রয়েছে, সে কথাটাকে বলে ডায়াগনস্টিক ডায়াগনস্টিক টেস্ট আর অ্যাচিভমেন্ট টেস্ট বলে একটা কথা হয়। মনে রাখবে কথাটা, তোমরা খাতাতে লিখেও রাখতে পারো এটা, যে যখন ক্লাস চলছে, ক্লাস চলাকালীন একটা টপিক পড়ানোর সময়, ক্লাস চলাকালীন স্যার ধরো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, মানে স্যার দেখতে চাইলো যে এই টপিকটা ও কতটা শিখছে, বা ক্লাস শুরু করার আগেই স্যার জিজ্ঞাসা করে নিল যে টপিকটা নিয়ে তোমাদের কি ধারণা রয়েছে, তার মানে আগে থেকে টেস্ট করে নেওয়া যে এই সম্পর্কে ওর কতটা আইডিয়া রয়েছে, বা এই টপিকটা কতটা শিখছে। এটাকেই বলে, মনে রাখবে, ডায়াগনস্টিক টেস্ট। মনে থাকবে। আর পুরো পড়ানোর পরে যখন তোমরা সেমিস্টার এক্সাম দাও বা ইউনিট টেস্ট এক্সাম দাও, সেগুলোকে বলে অ্যাচিভমেন্ট টেস্ট। বোঝা গেল ডায়াগনস্টিক ভার্সেস অ্যাচিভমেন্ট টেস্ট? একটু জানো সবাই, তারপর আমি শুরু করব। এই দুটো টেস্ট বোঝা গেল প্রত্যেকের? এবার দেখো, ডায়াগনস্টিক টেস্ট যখন তুমি ক্লাসে করছো, ক্লাস চলাকালীন দেখছো যে স্টুডেন্টসদের কি অসুবিধা রয়েছে, এবার সেগুলো তো তোমাকে সমাধান করতে হবে। It means that you must solve the problems that the students are suffering. So it is the utmost responsibility of a teacher to solve the problems that the students have faced.
during the time of learning a particular topic. So it is the utmost urgency of a teacher. আচ্ছা স্যার আরেকবার বলুন। ব্যাপারটা হচ্ছে ক্লাস চলাকালীন ধরো আমি তোমাকে রেমিডিয়াল টিচিং পড়াচ্ছি, ঠিক আছে? উর্মিমালা, তাই তো? দেখো উর্মি, ধরো ক্লাস চলাকালীন আমি তোমাকে আগে জিজ্ঞেস করলাম, আচ্ছা রেমিডিয়াল টিচিং সম্পর্কে কারো কোনো আইডিয়া রয়েছে? তার মানে কি আমি আগে থেকেই দেখার চেষ্টা করছি যে এই নিয়ে তোমাদের কোনো আইডিয়া রয়েছে কিনা, বা ক্লাস চলাকালীন আমি দেখবো যে তোমাদের কোনো আইডিয়া ঠিকঠাক রয়েছে কিনা। ধরো পড়াতে পড়াতে জিজ্ঞেস করছি, যেমন একটু আগে পড়ালাম ডায়াগনস্টিক এন্ড অ্যাচিভমেন্ট টেস্ট, তার মানে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম যে এটা কি ক্লিয়ার হয়েছে। তার মানে আমি যে তোমাদের কি জানতে চাচ্ছি যে তোমরা শিখলে কিনা, একটা টেস্ট নিচ্ছে তোমাদের। এই টেস্টটা কিন্তু এমন না যে 3 মাস বা 6 মাস পর হবে যেভাবে স্কুল কলেজে হয়। এটা হচ্ছে ক্লাস চলাকালীন আমি তোমাদের টেস্টটা নিচ্ছি, যাতে তোমরা কতটা শিখেছো বা শিখছো। বা আমি যে আগে থেকে জিজ্ঞেস করতে পারি যে, তাহলে দুটো জিনিস আগে থেকে জিজ্ঞাসা করতে পারি রেমিডিয়াল টিচিং সম্পর্কে আইডিয়া আছে কিনা এই টপিকটা নিয়ে, বা আমি ক্লাস চলাকালীনও পড়াতে পড়াতে জিজ্ঞেস করতে পারি যে আচ্ছা বলো তো কি বুঝলে এই টপিকটা। এই যে আমি জিজ্ঞাসা করছি এটা তো তোমাদের টেস্ট নেওয়ার জন্য যে তোমরা শিখেছো কিনা। এটাকে বলে ডায়াগনস্টিক টেস্ট। আর পুরো টপিকটা পড়ানোর পরে 3 মাস পরে বা 6 মাস পরে যখন এক্সাম নেওয়া হয় সেটাকে বলে অ্যাচিভমেন্ট টেস্ট। এবার তুমি ডায়াগনস্টিক টেস্ট করতে গিয়ে দেখলে কিছু স্টুডেন্টস টপিকটা বলতে পারছে না, তাহলে তোমাকে সমাধানটা করতে হবে, তাই তো? বুঝতে পারলে? ঠিক এক্ষুনি যেমন আমি বললাম অ্যাচিভমেন্ট টেস্ট আর ডায়াগনস্টিক টেস্ট নিয়ে, তখন কেউ বললে যে স্যার আরেকবার বলুন। তার মানে কি আমাকে এবার কি করতে হবে? আরেকবার তো বুঝিয়ে দিতে হবে সঠিকভাবে। সুতরাং এটাকেই বলে রেমিডিয়াল টিচিং। রেমিডিয়াল টিচিং মানে কি? রেমিডিয়াল টিচিং ইজ দ্য প্রসেস through which a teacher knows, through which a teacher solves the problem of the students. So remedial teaching is a process through which a teacher addresses the problems of the students. যেখানে শিক্ষক মহাশয় স্টুডেন্টদের সমস্যা বোঝেন এবং সমাধান করেন। রিমিডিয়াল মানে সমাধান করা। বুঝতে পারলে? রিমিডিয়াল টিচিং এর আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? চলো এবার শুরু করি। রিমিডিয়াল টিচিং ইজ দ্য টিচিং or instructional work carried out to provide remedial measures to help the pupils মানে students, okay, to help the pupils to get rid of their common or specific weaknesses, তাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে ক্লিয়ার করা হয়। Thus, depending upon the general or specific nature of the weaknesses or learning difficulties of the pupils, one has to take appropriate steps. দেখো এক একজনের সমস্যা এক এক রকম হতে পারে, তাই যার যেরকম স্টেপ নেওয়া দরকার টিচারকে কিন্তু সেভাবেই স্টেপ নিতে হবে। ওকে, এবার রেমিডিয়াল টিচিং এর মেন জিনিসগুলো কি? মিনিং অফ রেমিডিয়াল টিচিং কি? স্পেশাল টিচিং ফর স্টুডেন্টস উইথ লার্নিং ডিফিকাল্টিস, মানে যাদের শিখতে অসুবিধা হয়েছে, মানে যারা টপিকটা ঠিকঠাক শেখেনি তাদেরকেই তো শেখানো। রিমুভ, এর উদ্দেশ্য কি? আমাদের রিমুভ উইকনেসেস, দুর্বল পয়েন্টগুলোকে সরানো, অ্যান্ড ইমপ্রুভ লার্নিং পারফরমেন্স, এবং যাতে তারা আরো ভালো করে শিখতে পারে। এই টপিকটা খুব ভালো করে শিখে নাও। এই ক্লাসটা খুব টাফ তা না, এই ক্লাসটার টপিকটা রেমিডিয়াল টিচিং একটা সহজ টপিক, এবং খুব ভালো করে এই একটা ক্লাস করলেই তোমার আর কোনো কিছু প্রয়োজন নেই। ইজিলি তুমি একটা দুটো কোয়েশ্চেন যা আসবে, একটা বা দুটো কোয়েশ্চেন আসবে, তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবে এখান থেকে। ওকে, পেডাগজির মোট 10টা চ্যাপ্টার রয়েছে, 10টা চ্যাপ্টার থেকে 15টা কোয়েশ্চেন আসবে। তাই 10টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে। আজকে নিয়ে আমার 9টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। ওকে, শুধু 7 নম্বর চ্যাপ্টারটা বাকি রয়েছে, ওটা আমি তোমাদের নেক্সট দিন পড়িয়ে পেডাগজি আমার কমপ্লিট। তারপরে কটা ক্লাসে গ্রামার আর ওই সিন আনসিন যা যা, মানে গ্রামার আর আনসিন যা যা থাকবে আমি তোমাদের করিয়ে দেবো। ওকে, তাই ইংরেজি নিয়ে একদম ভয় পাবে না। ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা প্রতিটা ক্লাস করো। তোমাদেরকে শেখানোর রেসপন্সিবিলিটি আমি নিয়েছি ইংরেজি, এবং চেষ্টা করব যতটা পারবো তোমাদেরকে যেন শেখাতে পারি, এবং তোমরা যেন ইংরেজি নিয়ে হয়তো মিনিমাম 25-এর নিচে নাম্বার দেখবে কারো আসবে না। ঠিকঠাক করে ক্লাসেস গুলো করো। আর হ্যাঁ, একটা কথা, আমি তোমাদের এমসিকিউ এরও পিডিএফ পাঠিয়ে দেবো উইথ সলিউশন। এমসিকিউ এর পিডিএফ পাঠিয়ে দেবো উইথ সলিউশন। ওকে, যাতে ওইগুলো প্র্যাকটিস করলেই তোমাদের সলভ হয়ে যাবে। তাই ওই আনসার আমি দিয়ে রাখবো সাথে, যাতে তোমরা সলভ করতে পারো নিজে নিজে খুব ভালো করে। দেখবে তাতে খুব ভালো করে তোমরা সলভ করতে পারবে। আমার হাতে কিছু ক্লাসেস আছে যার মধ্যে আমি গ্রামারটাকেও কমপ্লিট করতে হবে। সুতরাং হয়তো আলাদা করে এমসিকিউ এখানে করাতে পারবো কিনা জানি না, বাট অবশ্যই চেষ্টা করব, এবং
তোমাদের পিডিএফ আমি দিয়ে রাখবো, যেখানে পুরো কোয়েশ্চেন আনসার সবকিছু ডিসক্রাইব করা থাকবে, এবং তোমাদের কিছু এমসিকিউর ক্লাসও আমি নিয়ে আসবো। ওকে, তো এমসিকিউর পিডিএফ যাবে, ওইগুলো প্র্যাকটিস করলেই তোমাদের আর প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। তাই তোমাদের আগে থেকেই বলেছিলাম, কোনো বই কেনার দরকার নেই, ইংরেজি নিয়ে কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি তোমাদের যা দেবো আর যা প্র্যাকটিস দেবো সেগুলোই করবে, দেখবে দারুণভাবে নাম্বারটা পাবে। ওকে, সবাই ক্লাসটা বুঝতে পারছো? রিমিডিয়াল টিচিং নিয়ে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, একটু জানাও, তারপর আমি এগিয়ে যাবো। আচ্ছা, এবার দেখো, স্পেশাল টিচিং ফর স্টুডেন্টস উইথ লার্নিং ডিফিকাল্টিস। তার মানে কি, যে রেমিডিয়াল টিচিং মানে কি বললাম, এটা যে লার্নিং ডিফিকাল্টিস মানে যারা পড়তে গিয়ে হয়তো একটা টপিক বুঝলো না, কেউ এখানে বললো স্যার আমি রেমিডিয়াল টিচিংটা বুঝতে পারছি না, তাহলে তাকে, তার একটা সমস্যা হয়েছে, এবার এই সমাধানটা যে আমি করে দিচ্ছি আবার রিপিট করে বা আবার কোনো ভিডিও দেখিয়ে বা কোনো ছবি দেখিয়ে, তাহলে এটাই হচ্ছে রেমিডিয়াল টিচিং। বুঝতে পারলে আশা করি। 2 নম্বর পয়েন্ট কি দেখতে হবে, লার্নিং ডিফিকাল্টিস ইন স্টুডেন্টস। স্টুডেন্টসদের কি কি সমস্যা হতে পারে? পোর মেমোরি, মানে তারা হয়তো পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না। শর্ট অ্যাটেনশন স্প্যান, মানে খুব একটা মনোযোগ দিতে পারছে না ক্লাসে, এটা হতে পারে। এই সমস্ত সমস্যাগুলো হতে পারে। লো মোটিভেশন এন্ড কনফিডেন্স, নিজেদের প্রতি খুব একটা কনফিডেন্স পাচ্ছে না। ইংলিশে 25 কেন 30, তো ইংলিশে মিনিমাম 25-এর উপরে পাবেই, সেটা বললাম বাবা। 30-এ এক্সাম হবে, 25-এর উপরে মিনিমাম পাবে। যদি ক্লাসেস গুলো করো মিনিমাম 25-27-এর উপরে পাওয়া উচিত, সেটা আমি বললাম। তোমাদের 5টা সাবজেক্ট আছে আপার প্রাইমারিতে, সব মিলিয়ে 150 এক্সাম হবে। বাংলাতে 30, ইংরেজিতে 30, সিডিপিতে 30, আর যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের হচ্ছে সোশ্যাল স্টাডিজ থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ওই সোশ্যাল স্টাডিজে থাকবে 60। সব মিলিয়ে 150 নম্বরের এক্সাম হবে। ইংলিশে তোমাদের যা দেওয়া হচ্ছে সেগুলোই করবে, তার বাড়তি তোমাদের প্রয়োজন নেই। মিনিমাম 25 থেকে 27 প্লাস নাম্বার হবে। ক্লিয়ার হয়েছে সমী ঘোষ? রাইট? ওকে, তাসিকুল ওয়ান মোর। হ্যাঁ, রেমিডিয়াল টিচিং হচ্ছে সমস্যার সমাধান করানো। ওকে, দেখো এবার স্লো ইন আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টস বলতে, একটা স্টুডেন্টসকে ধরো টপিক বোঝানো হচ্ছে কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝতে পারছে না, এটা হতে পারে। তাহলে এই সমস্ত সমস্যা কিন্তু হতে পারে। ডিফিকাল্টি ইন প্রবলেম সলভিং, হ্যাঁ, কোন একটা প্রবলেম সলভ করাচ্ছি সেটা হয়তো কেউ কেউ বুঝতে পারছে না। নিড মোর টাইম টু ফিনিশ ওয়ার্ক, আবার কয়েকজনের কি সমস্যা হচ্ছে, অনেক সময় লেগে যাচ্ছে কাজটা শেষ করতে। সুতরাং এই সমস্ত ডিফিকাল্টি থাকতে পারে স্টুডেন্টদের। দেখো তারপরে অবজেক্টিভস অফ রেমিডিয়াল টিচিং। আচ্ছা, রেমিডিয়াল টিচিং এর উদ্দেশ্যটা কি তোমরা অবশ্যই জানো, যে তাদেরকে শেখানো, সাপোর্ট উইক লার্নার্স, মানে যারা দুর্বল ছাত্রছাত্রীরা রয়েছে, যারা হয়তো অত ভালো বুঝতে পারে না প্রতিটা ক্লাস, বা খুব তাড়াতাড়ি বুঝতে পারে না, মানে এই সমস্যাগুলো যাদের রয়েছে, এই যে এই সমস্যাগুলো, সুতরাং এগুলোকে সলভ করতে হবে। সেজন্য বলছে এইমস মানে অবজেক্টিভস অফ রেমিডিয়াল টিচিং। রেমিডিয়াল টিচিং এর উদ্দেশ্যটা কি? সাপোর্ট উইক লার্নার্স, দুর্বল ছাত্রছাত্রীদেরকে সাপোর্ট করা। একদমই তাই, একজন টিচারের তো এটাই কাজ, যে কেউ কোনো জায়গা বুঝলো না তাকে আবার বুঝিয়ে দেওয়া। স্ট্রেংথেন বেসিক নলেজ, বেসিক নলেজটাকে ডেভেলপ করানো, অবশ্যই তাই। ইমপ্রুভ স্টাডি হ্যাবিটস অ্যান্ড লার্নিং মেথডস, পড়ার অভ্যাসটা যাতে স্টুডেন্টসদের বাড়ে, এবং লার্নিং মেথডস মানে কি, যাতে তাদের পড়ার যে মেথড সেই সম্পর্কে তারা অবগত হতে পারে। দেখো কিছু কিছু নোটস আছে দেখবে খুব বেশি পড়তে হয়, কিছু কিছু জায়গা মোটামুটি পড়তে হয়, মানে কোথায় স্ক্যানিং করতে হয়, কোথায় স্কিমিং করতে হয়, সেগুলো সব দেখতে হবে আমাদের। ওকে, কোথায় ডিপলি পড়তে হবে। সুতরাং রিমিডিয়াল টিচিং মানে কি, একটি স্টুডেন্টকে তার পড়াশোনা নিয়ে যে সমস্যা সেটাকে সমাধান করা, এবং আমাকে দেখতে হবে শুধু সমাধান করলে হবে না, সমাধানটা তাকে মেথডও শেখাতে হবে, যে কিভাবে সে একটা পার্মানেন্ট সলিউশন পাবে। বিল্ড কনফিডেন্স এন্ড মোটিভেশন, স্টুডেন্টসদের মধ্যে যেন একটা কনফিডেন্স বা মোটিভেশন পাওয়া যায়। একদমই তাই, যে ভাববেন একদমই যে ইংরেজি নিয়ে হয়তো পারবো না, ইংরেজিতে 30 আছে, আমি ওখান থেকে হয়তো নাম্বারটা কম যাবে, বাট একদমই নয়। যেখানে সেলফ কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে নিজেকেও ভাবতে হবে যে আমি পারবো। কিন্তু এই ভাবনাটা কখন আসে জানো তো? এই ভাবনাটা তখনই আসবে যখন তুমি এই সাবজেক্টটা একটু পারবে। ধরো তোমার ইংরেজি নিয়ে খুব ভয় রয়েছে, তুমি যদি এই ক্লাসেস গুলো করার পরেও না বোঝো, তাহলে তার কনফিডেন্স ক্রিয়েট হবে না। তুমি মনে মনে বললে আমার কনফিডেন্স আছে বা কনফিডেন্স হবে, এটা বোকামি ছাড়া কিছু না। তাই একজন টিচারের রেসপন্সিবিলিটি স্টুডেন্টস এর মধ্যে কনফিডেন্স তৈরি করা। স্টুডেন্টস এর মধ্যে কিন্তু কনফিডেন্স নাও থাকতে পারে, তাই শুধু মুখে বললে আমার কাজ চলবে না, তাকে ওখানে শিখিয়ে দিতে হবে, তবেই তার মধ্যে কিন্তু কনফিডেন্সটা আসবে।
ডেভেলপ লাইফ লং লার্নিং স্কিলস। হ্যাঁ, আর তুমি কি করবে, স্টুডেন্টসদের মধ্যে লাইফ লং লার্নিং স্কিলস যেন শুরু করতে পারো সেটা কিন্তু দেখতে হবে। প্রিপেয়ার স্টুডেন্টস ফর ফিউচার এডুকেশন অ্যান্ড কেরিয়ার, এবং স্টুডেন্টসদের জন্য আরো কি কি তৈরি করবে, ফিউচার এডুকেশন অ্যান্ড কেরিয়ার, মানে তারা যেন ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে, ভবিষ্যতে যেন কোন পথে সামনের দিকে গেলে তারা জীবনে ডেভেলপ করতে পারবে। ইট ইজ অলসো ইউর রেসপন্সিবিলিটি। সো আর টিচার উইল নট অনলি সলভ দ্য প্রবলেমস রিগার্ডিং দ্য classes or regarding the topics, rather the teacher will also handle the in the topics, or the teacher will also let the students know about the lifelong successful attempts, about the real path of life through which the students can only get successful, through which the students can only get success. So a students lifelong learning skills সেটা আমাকে দেখতে হবে, তারা যেন সারা জীবন এটা নিয়ে তারা শিখতে পারে। প্রিপেয়ার স্টুডেন্টস ফর ফিউচার এডুকেশন বললাম ওটাই, যে যারা তারা স্টুডেন্টসরা কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে কি করতে হবে, এটাই কিন্তু করতে হবে। সেই জন্য আমি বলি, জানো তো টিচিংটা কি, টিচিং ইজ আ টর্চ অফ নলেজ দ্যাট হ্যান্ডেলস ডাউন টু দ্য নেক্সট জেনারেশন অফ স্টুডেন্টস। মানে একটা টর্চের মতো, যেখানে একটা জঙ্গলে হাঁটছো এবং শিক্ষক মহাশয় সামনে দাঁড়িয়ে ওই জঙ্গলের অন্ধকারটা পার করে নিয়ে যাবেন একটা টর্চ দিয়ে, এবং তোমাকে নেক্সট টর্চটা দিয়ে যাবে। এটাই হচ্ছে টিচিং, যাতে তুমি আবার পরবর্তীকালে সামনের দিকে এগিয়ে যেতে পারো, তুমি আবার সামনের নেক্সট জেনারেশনকে দেবে। সো এইভাবেই তো জেনারেশন টু জেনারেশন স্টুডেন্টস টিচার্স ক্রিয়েট হয়। সো টিচিং ইজ অ্যাকচুয়ালি হ্যান্ডলিং ডাউন দ্য টর্চ অফ নলেজ টু দ্য নেক্সট জেনারেশন। বোঝা গেল? তাই রেমিডিয়াল টিচিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্টকে শেখানোর পরে তার দিকে তুমি আর দেখলে না সে বুঝতে পারলো কি পারলো না। ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ আ ট্রু টিচার। Rather, to become a true teacher, you must handle down the problems that the students are suffering during the classroom. Remember it. আচ্ছা, চলো তোমাদের এবার নেক্সট পয়েন্টে যাবো, প্রিন্সিপালস অফ হেল্পিং স্টুডেন্টস উইথ লার্নিং ডিফিকাল্টিস। আচ্ছা, একজন টিচারের কি কি করা উচিত, কিভাবে সমস্যার সমাধান করবেন? দেখো, প্রিন্সিপালস মানে কি কি রুলস মেনটেন করবেন অফ হেল্পিং টিচ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের হেল্প করতে গিয়ে যাদের মধ্যে লার্নিং ডিফিকাল্টিস রয়েছে, মানে যারা হয়তো ক্লাসটা বুঝতে পারছে না। প্রথমে বুঝতে হবে আইডেন্টিফাই নিডস আর্লি। প্রথমে স্যার কি বুঝতে হবে, যে আইডেন্টিফাই নিডস, তার কি কি প্রয়োজন সেটা দেখতে হবে। ইউজ ডিফারেন্ট লার্নিং অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি প্লে করতে হবে, মানে স্টুডেন্টস এর জন্য হয়তো তোমাকে ছবি দেখাতে হতে পারে, ভিডিও দেখাতে হতে পারে, বা বিভিন্ন রোল প্লে করে দেখাতে পারো। গিভ কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পলস, একদমই তাই। মনে রাখ, কখনো থিওরি থেকে প্র্যাকটিক্যাল নয়, প্র্যাকটিস থেকে থিওরি বা প্র্যাকটিক্যাল থেকে থিওরিতে যেতে হয়। একটা কনক্রিট আইডিয়া দিচ্ছ, ধরো সাপোজ বলছো, তোমাকে আমি বললাম যে এখন একটা আইডিয়া দিচ্ছি যে হারমেনিউটিক্স। এবার হারমেনিউটিক্স কাকে বলে, যদি আমি হারমেনিউটিক্স শব্দটা দিয়ে যে ব্যাখ্যা করবো তা নয়, আগে আমাকে বোঝাতে হবে যে একটা লাইনকে আমি ডিটেলে ব্যাখ্যা করে, মানে একটা লাইনকে আমি ডিটেলে যখন ব্যাখ্যা করি, একটা কবিতাকে বলো, একটা গল্পকে বলো না কেন, এই যে ব্যাখ্যা করা এটাকেই বলে ইংরেজিতে হারমেনিউটিক্স। তাহলে কি আমি প্র্যাকটিক্যাল থেকে থিওরিতে গেলাম, সেটা দেখতে হবে যাতে কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে যেতে হয়, নাহলে স্টুডেন্টসরা ধরতে পারবে ব্যাপারটা। তাহলে দেখো কি সুন্দর তোমাদের টিচ, মানে এখন দেখো ট্রেনিং দেওয়া হচ্ছে, তাই না? সিলেবাসটাতে কিভাবে কি পড়াবে সমস্ত কিছু শেখানো হচ্ছে। ইউজ টিচিং এইডস অ্যান্ড টেকনোলজি, টেকনোলজি ইউজ করতে হবে। ক্রিয়েট মিনিংফুল অ্যান্ড এনজয়েবল লার্নিং সিচুয়েশনস, মিনিংফুল এবং এনজয়েবল আনন্দদায়ক সিচুয়েশন তৈরি করতে হবে। গিভ ক্লিয়ার ইনস্ট্রাকশনস, ক্লিয়ার ইনস্ট্রাকশনস, সঠিক উপদেশ দিতে হবে একদম ক্লিয়ারলি। সামারাইজ মেইন পয়েন্টস, মেইন পয়েন্টগুলোকে সামারাইজ করে দিতে হবে। ফোকাস অন লার্নিং প্রসেস নট অনলি রেজাল্টস, একদমই তাই, যে আগে শেখার প্রতি গুরুত্ব দিতে হবে, তবে তো তুমি রেজাল্টের উপরে জোর দেবে। একটা স্টুডেন্টকে আগে শেখাতে হবে, তবে তাকে বলতে হবে যে রেজাল্টের জন্য, নাহলে রেজাল্টের দিকে ছুটলে কখনোই রেজাল্ট হবে না। লার্নিং প্রসেস প্রথমে তবে তোমাকে শিখতে হবে, তবে কিন্তু তুমি রেজাল্ট করতে পারবে। তাই শুধু রেজাল্ট করার কথা ভাববে না, আগে জিনিসটাকে শেখো, প্র্যাকটিস করো, রেজাল্ট অটোমেটিক্যালি আসবে তোমার তারপরে। বুঝতে পারলে? এনকারেজ অ্যাক্টিভ পার্টিসিপেশন, একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে, স্টুডেন্টসরা যেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করে সেটাও দেখতে হবে। যেমন দেখো না, এই ক্লাসে এখন 82 জন রয়েছে, 82 স্টুডেন্টস আর দেয়ার। আমি যতদূর জানি
আপার প্রাইমারিতে হয়তো 100 যত স্টুডেন্টস রয়েছে না কেন, আমি জানি বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আমার এই ক্লাসটাতে অ্যাটেন্ড থাকে। দেখো এখন 82 স্টুডেন্টস আছে, কোনো দিন 100 জন বা 80 জন 85 জন থাকে। তার মানে কি এই 85 জনই তো অপেক্ষা করে ক্লাসটা করছে, তাই না? এবং এই যে ক্লাসটা করছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, এই ছোট ছোট পদক্ষেপই কিন্তু তোমাদেরকে একদিন বড় করে দেবে। দেখো না, আমি 1 মাস হয়েছে তোমাদের ইংলিশ ক্লাস নেওয়া শুরু করেছি, পুরোপুরি এখনো 1 মাসও হয়নি। তার মধ্যে আমাদের এই পেডাগোগির পুরো সেকশনটা শেষ, আর উইদিন 10 দিনের মধ্যে পুরো ইংলিশ তোমাদের কভার করে দেওয়া হবে। পরের মাসের 7 তারিখের আগে তোমাদের পুরো পেপার কমপ্লিট হবে, আপার প্রাইমারির সমস্ত টপিক, বাংলা, ইংরেজি, সিডিপি যা যা রয়েছে, সেটাই স্যার বলেছেন যে তোমাদেরকে 7 তারিখের আগে টোটালি কমপ্লিট করে দেওয়া হবে। তাহলে দেখো, সবাই যখন প্রিপারেশন নেওয়া শুরু করবে, তোমরা তখন শুধু প্র্যাকটিস করবে এমসিকিউ। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সাকসেসফুল হতে গেলে এমনি এমনি হওয়া যায় না, অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগে। অবজার্ভ ইচ চাইল্ড অ্যান্ড গাইড ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটি স্টুডেন্টসকে দেখতে হবে এবং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি গাইড করতে হবে। মানে কি, এক একজনের সমস্যা তো এক এক রকম, তাহলে সবারটা লক্ষ্য রেখে তোমাকে কিন্তু একটা অ্যাপ্রোচ নিতে হবে। সবাইকে আলাদা আলাদা সমাধান দিতে হবে এবং একসঙ্গে করে একটা সমাধান দাও, যেটার মাধ্যমে তারা আর এই প্রবলেমস গুলো ফেস না করে। সো দ্য টিচার শুড মেনটেন দ্য ইন্ডিভিজুয়াল প্রবলেমস and the teacher must also give the holistic approach during the time of answer so that the students can get benefited during the time. স্টুডেন্টস যখন সাফার করছে, একটি টিচারের ইন্ডিভিজুয়াল আনসার দেওয়া তো উচিতই, সাথে হবে কি করতে হবে, ওভারঅল একটা অ্যাপ্রোচ দিতে হবে, যাতে এই প্রশ্ন নিয়ে তারা যেন সাফার না করে, এই টপিক নিয়ে আর সাফার যেন না করে। ওকে, দেখো তোমাদের এবার নেক্সট টপিক কারিকুলাম অ্যাডাপ্টেশন। একজন স্যার তুমি যখন হবে, বা ম্যাম, স্যার ম্যাম যাই হও না কেন, তুমি ক্লাসে যখন রয়েছো, তোমার কাজটা কি? একটা স্টুডেন্ট কোন ধরনের কারিকুলাম সিলেবাস মানে বুঝতে পারছে সেটা দেখতে হবে। কারিকুলাম অ্যাডাপ্টেশন, স্যারকে কিভাবে পড়াতে হবে, বইটা যেটা রয়েছে, সিলেবাস যা রয়েছে, সেটা কিভাবে অ্যাডাপ্ট করবে একজন স্যার। ইজি অ্যান্ড অ্যাচিভেবল লার্নিং গোলস। ধরো একজন শিক্ষক মহাশয় হয়ে তুমি কিন্তু একটা এমন লক্ষ্য তৈরি করে দিতে পারো না যেটা তারা অ্যাচিভ করতে পারবে না। তো স্টুডেন্টসকে যেগুলো অ্যাচিভ করতে পারবে সেইভাবে তোমাকে কি দিতে হবে, গোলস, লক্ষ্য তৈরি করে দিতে হবে। নট ফুললি টেক্সট বুক ডিপেন্ডেন্ট, একজন শিক্ষক মহাশয়কে পুরোপুরি টেক্সট বুক ডিপেন্ডেন্ট হতে নেই। বুঝতে পারলে কেন? টেক্সট বুকের ক্ষেত্রে একটা প্রবলেম কি থাকে, পুরো জিনিসটা গ্রামারের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে কি হয়, পুরো গ্রামারটা যেমন দেওয়া থাকে না, বা প্রত্যেকটা টপিকে ডিটেল দেওয়া থাকে না, বাড়তি জিনিসগুলোকে তোমাকে বোঝাতে হবে, ওর সঙ্গে রিলেটেড টপিকস গুলো। তারপরে কি করতে হবে, টেক্সট বুককে কোর কনসেপ্ট আর নন কোর কনসেপ্ট ভাগ করে নিতে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট জায়গা আর কোনগুলো আনইম্পর্টেন্ট জায়গা সেগুলো দেখে নিতে হবে। কোর কনসেপ্ট মানে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা, সেগুলোকে বারবার করে রিভিশন দিতে হবে তোমাকে। নন কোর কনসেপ্ট বলতে যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, সেগুলো আলাদা করতে হবে, তাহলে সেগুলোকে বারবার রিভিশনের প্রয়োজন নেই, ওভারঅল আইডিয়াটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, চার্ট, মডেল, এমন কিছু মেটেরিয়াল যেটাতে সে ইন্টারেস্ট পাবে, অবশ্যই অবশ্যই। এখন আবার স্মার্ট বোর্ড এসে গেছে প্রতিটা ক্লাসে, দেখতে পাচ্ছ। সুতরাং এরকম ভাবে এই মডার্ন টেকনোলজি ইউজ করতে হবে সাথে, যাতে আলটিমেটলি স্টুডেন্টসরা যেন বুঝতে পারে। দেখো না, আমি এখন যদি তোমাকে এই ক্লাসটা অডিও রেকর্ড করে দিতাম, তোমরা নিশ্চয়ই অতটা বুঝতে পারতেনি, কিন্তু রেকর্ডটা যখন আমি ভিডিও করে দিচ্ছি, দেখো পাশে লেখাটা রয়েছে এবং আমার সঙ্গে তোমরা কানেক্ট করতে পারছো, আমাকেও দেখতে পাচ্ছ, আবার নোটসটাও দেখতে পাচ্ছ, তার মানে, এবং শুনতেও পাচ্ছ, মানে অডিও ভিজুয়াল কিন্তু। সুতরাং ইন্টারেস্ট এবং অ্যাট্রাকশন ক্লাসের টপিকস গুলোর প্রতি অবশ্যই বাড়বে। বুঝতে পারলে? তাই ইন্টারেস্ট না বাড়লে কিন্তু ক্লাসটা করা সম্ভব না। আচ্ছা, প্রোভাইড এক্সট্রা পেশেন্স ইন কোর এরিয়াস। হ্যাঁ, মেন জায়গাগুলোকে বেশি করে ফোকাস দিতে হবে। ইউজ মেটেরিয়ালস ফ্রম ইন্টারনেট, নিউজ পেপার, ইটিসি। ইন্টারনেট, নিউজ পেপার সব জায়গা থেকে মেটেরিয়ালস ইউজ করতে হবে। সেজন্য আজকের যুগে আমি বারবার বলি, ডাইভার্সিফাইড সোর্সেস কিন্তু পড়তে হবে। ওকে, এবং আমাদের ক্ষেত্রে ধরো তোমরা এখন আপার প্রাইমারি ইংলিশ পড়ছো, এবার তোমরা কি করো, অনেকেই অনেক চ্যানেল থেকে ভিডিও দেখো, অনেকেই অনেক টপিক দেখে নাও, অনেক কিছু ইউজ করে থাকো, অনেক ইন্টারনেট ইউজ করো, সমস্ত কিছু করো।
এবার কি, যখন আমি তোমাদের ক্লাসটা করাই তার আগে কিন্তু এই টপিকটার উপরে আমার বিভিন্নবার পড়া থাকে, সুতরাং তোমাদের আমি সাজিয়েই দিচ্ছি। এইটাই হচ্ছে কোর্সের লাভ, যে তুমি একজন গাইডের কাছে সুবিধাটা কি, আমি তোমাকে অলরেডি সাজিয়ে দিচ্ছি টোটাল। তাই তুমি আর একটা জিনিস, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একজন টিচার হিসেবে তুমি এটা করতে পারবে, কিন্তু স্টুডেন্ট হিসেবে এটা করতে গেলে অসুবিধা হয়। কি অসুবিধা হয় মনে রাখবে, তুমি এক জায়গা, দু জায়গা বা তিন জায়গা থেকে তুমি একটা টপিককে দেখতে পারো, কিন্তু বারবার যদি বিভিন্ন টপিক থেকে জায়গা থেকে দেখো, বরং তোমার লাভের থেকে লসটা কোথায় হবে, তুমি অন্য টপিক গুলো শেষ করতে পারবে না। তাই তো, তাই মনে রাখতে হবে তোমাদের স্টুডেন্ট হিসেবে কিন্তু এটা মেনটেন করতে হবে, কিন্তু টিচার হিসেবে তোমাকে মাল্টিপল সোর্সেস পড়ে পড়াতে হবে। কেন? তাহলে তোমার মধ্যে আইডিয়াটা অনেক বেশি পরিমাণে তৈরি হবে। বুঝতে পারলে? সেটা বলছে অ্যারেঞ্জ অ্যান্ড, কিন্তু মনে রাখবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, এগুলো তো সব কম্পিটিটিভ এক্সাম, এই এক্সাম গুলোর ক্ষেত্রে কখনোই ডাইভার্সিফাইড অতিরিক্ত সোর্স রাখলে পাস করতে পারবে না। মিনিমাম একটা দুটো সোর্স থাকবে এবং সেগুলোকেই বারবার রিভিশন দিতে হবে তোমাকে, দেখবে তাতেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন্স। অ্যারেঞ্জ অ্যান অ্যাট্রাকটিভ লার্নিং এনভায়রনমেন্ট, একজন শিক্ষক মহাশয় হিসাবে তোমাকে একটা অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ক্লাসরুমটাকে সেভাবে তৈরি করতে হবে। ক্লাসরুমের একদিকে হয়তো তুমি মেডেল রেখে দিয়েছো, তারপরে কিছু ম্যাপ ম্যাপ রেখে দিয়েছো ক্লাসে, এগুলো বুঝতে পারলে? তাহলে এই জায়গাগুলো এনভায়রনমেন্টও কিন্তু তোমাকে ঠিকঠাক ক্রিয়েট করতে হবে। এগুলো সবই কিন্তু রিমিডিয়াল টিচিং। দেখো স্ট্র্যাটেজিস ফর রিমিডিয়াল টিচিং, কিভাবে তুমি রিমিডিয়াল টিচিং করবে। এক নম্বর হচ্ছে আইইপি, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, মনে রাখতে হবে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম মানে কি, স্পেশাল প্ল্যান করতে হবে ফর ইচ স্টুডেন্ট। ইন্ডিভিজুয়ালাইজড মানে কি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা, সবার জন্য আলাদা আলাদা তোমাকে প্ল্যান করতে হবে। স্পেশাল প্ল্যান ফর ইচ স্টুডেন্ট, শর্ট অ্যান্ড লং টার্ম গোলস। একদমই তাই। একটা ক্লাসে কিভাবে তুমি রেমিডিয়াল টিচিং দেবে, সমাধান দেবে কিভাবে, সবার কি কি প্রবলেম আছে আগে জানতে হবে, তবে তো তুমি সমাধানটা দেবে। তাই সবার কথা শুনতে হবে। ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম বলে থাকে আইইপি। পিয়ার সাপোর্ট প্রোগ্রাম মানে জানো তো, ক্লাসে যারা ভালো বোঝে বা ভালো পড়াশোনাটা বুঝেছে তাদের মধ্যে একটা গ্রুপ করে দিতে হবে এবং তাদেরকে বলতে, বাচ্চা তোমরা 5 জন মিলে এই গ্রুপটা তৈরি করো এবং তুমি ওদেরকে পড়াও, তাহলে স্টুডেন্টসরা আবার স্টুডেন্টসদের পড়াবে। তাহলে কি বলে, এটা বলে পেয়ার সাপোর্ট, মানে কি গ্রুপরাই সাপোর্ট করবে। পেয়ার মানে গ্রুপ। আচ্ছা, রিওয়ার্ড স্কিম মানে, আবার টিচারকে কি করতে হবে, রিমিডিয়াল টিচিং দিতে গেলে রিওয়ার্ড মানে পুরস্কার দিতে হবে। ধরো মানে ইনক্রিজ মোটিভেশন, মোটিভেট বাড়াতে হবে বাই প্রেজিং অ্যাচিভমেন্টস। এক্সাম্পল হিসেবে বলি, ধরো কেউ কোনো টপিক বুঝলো না, তাকে তুমি বোঝালে, তারপর তাকে হোমওয়ার্ক দিলে, সে খুব ভালো রেজাল্ট করলো, তাকে তোমাকে রিওয়ার্ড, পুরস্কার দিতে হবে। এবং সেই পুরস্কারটা যে সেই 3 মাস পরে পরীক্ষা হবে তারপরে দেবে তা না, ক্লাসেও সে একটা খুব ভালো মন দিয়ে ক্লাসটা শুনলো এবং আনসার করতে পারলো, তাকে তুমি হাততালি দিতে পারো, তাহলেও এটাও তার পক্ষে একটা পুরস্কার। এই পুরস্কার বিতরণ করতে হবে যাতে তারা মোটিভেশন পায়। বিহেভিয়ারাল সাপোর্ট, ম্যানেজ বিহেভিয়ার প্রবলেমস পজিটিভলি উইথ প্যারেন্টস সেলফ, মানে তার কি কি বিহেভিয়ার রয়েছে সেই সমস্ত কিছু তোমাকে দেখতে হবে এবং সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। আশা করছি টপিকটা বুঝতে পারছো তো তোমরা, এইগুলাই হচ্ছে টপিক। একটু জানো তো সবাই বুঝতে পারছো কিনা। তোমাদের ইংরেজির কিন্তু মিনিমাম 25-27 প্লাস আনতে হবে। আমি কিন্তু চাই যেন মিনিমাম তোমাদের যা পড়ানো হবে 30-এ 30ই পাবে, সেটা আমার রেসপন্সিবিলিটি। তোমাদেরকে একটা নাম্বার আমি কাটা যেতে দেব না, কিন্তু পেডাগোগির ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে যাদের খুব দুর্বল রয়েছে তাদের জন্য বলছি মিনিমাম 25 প্লাস, আর যারা একটু ভালো পারো তারা 30-এ 30ই পাবে। ওকে, কিন্তু প্রত্যেককে বলবো চেষ্টা করো, প্রত্যেককে বলবো চেষ্টা করো ইংরেজিতে 30-এ 30 এনে দেখাবো। তোমরা শুধুমাত্র সহযোগিতা করো, তোমাদের সহযোগিতা থাকলে অবশ্যই দেখবে 30-এ 30 পাওয়া কোনো ব্যাপার না। তো আমি এতবার কেন বলছি জানো তো, কারণ আমি এটা দেখেছি যে খুব ভালো স্টুডেন্টদের থেকে যারা মোটামুটি স্টুডেন্ট, তারা যদি জেদ ধরে, তারা যদি ভাবে যে আমি কিছু একটা করব, তারা কিন্তু অনেকটা এগিয়ে যায়। তাই মনে রাখবে, ট্যালেন্ট উইদাউট হার্ড ওয়ার্ক ইজ নাথিং। ট্যালেন্ট থাকলে হয় না, হার্ড ওয়ার্কটা করতে হয়। তাই হার্ড ওয়ার্ক করো, অবশ্যই তোমাদের হবে। আইইপিটা একবার বোঝাবো, তাই বলছি আইইপি হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। মানে কি, সবাইকে আলাদা আলাদা সমস্যায় দেখতে হবে। ধর তুমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলে, আমি তোমার কমেন্টটা পড়লাম,
তোমাকে ইন্ডিভিজুয়ালি তোমার সমস্যাটা দেখলাম, এবার তোমাকে সমাধানটা করবো কিভাবে, যে এটাকে আরেকবার বলে যে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম বলতে কি, ধরো একটা ক্লাসে তুমি পড়াতে গেছো, সেই ক্লাসে 6 জন স্টুডেন্ট রয়েছে, 6 জনকে তুমি নাউন পড়াচ্ছ, দেখা যাচ্ছে 5 জন বুঝলো না, 1 জন বুঝলো, বা 5 জন বুঝেছে 1 জন বোঝেনি, তুমি তাকে এবার নাউনটা সে বুঝলো না, তুমি কি করবে, বিভিন্ন ছবি দেখাও নাউনের, দেখো এই ধরো এই বোতলটা রয়েছে এখানটাতে, বা এই মাউসটা রয়েছে, মাউস, ওকে, এই মাউসটা চোখে দেখা যাচ্ছে, তো এই মাউসটা হচ্ছে নাউন, ওকে। সুতরাং এইভাবে করে বোঝাতে হবে। তাহলে আইইপি ইন্ডিভিজুয়ালিস্ট এডুকেশনাল প্রোগ্রাম কি আলাদা 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 কি প্রবলেম রয়েছে স্টুডেন্টদের শেখানোর পরে তাদের সমাধানটা তোমাকে করতে হবে। বোঝা গেল এবার? পড়াশোনা তোমাদের ঠিকঠাক চলছে তো? ঠিকঠাক করে পড়াশোনা? আমার কিন্তু এই ব্যাচটা নিয়ে অনেকটা টেনসড আছি, কারণ এই ব্যাচটা ইংরেজিতে যেভাবে শেখার আগ্রহ আছে এবং আমাকে যেভাবে জানিয়েছো তোমরা, তোমাদের এবং তোমাদের ক্লাসের অ্যাটেনশন যেভাবে, সত্যি আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। এবং তোমাদের দেখবে অনেক ডেভেলপমেন্ট হবে, তোমরা ঠিকঠাক করে ক্লাসেস গুলো করো, সবসময় নিজেদেরকে পোলাইট রাখবে, দেখবে জীবনে অনেক কিছু শিখতে পারবে। মনে রাখবে, গতকালকে একটা এক্সাম্পল দিই, গতকালকে একজন আমার একটা স্টুডেন্টের একটা রেজাল্ট বার হয়েছে, সে খুব ভালো রেজাল্ট করেছে একটা এক্সামে, এবং স্টুডেন্টটা মোটামুটি এক্সাম মানে স্টুডেন্ট ছিল, কিন্তু কন্টিনিউসলি পড়ে পড়ে তার কিন্তু অসাধারণ একটা রেজাল্ট সে করেছে। সুতরাং মাথায় রাখতে হবে। তারপর সে আমাকে কালকে ফোন করে জানাচ্ছে যে থ্যাংক ইউ স্যার। আমি বললাম যে দেখো আমার কাজটা হচ্ছে তোমাদের গাইড দেওয়া, বাট তোমাদের অ্যাপ্রোচ কতটা হবে সেটার উপরেই কিন্তু রেজাল্ট নির্ভর করবে। তাই আমার কাজ হচ্ছে তোমাদেরকে পড়ানো, তোমাদেরকে বারবার বোঝানো, সঠিক মেটেরিয়ালস দেওয়া, কিন্তু তোমাদের বাড়িতে বারবার রিভিশন দিতে হবে। এবং তোমরা যখন এই ইংরেজিতে অনেকটা নাম্বার পাবে, আপার প্রাইমারি রেজাল্ট যখন তোমাদের বার হবে, সেদিন এই ক্লাসেস গুলো মনে রেখো, সেদিন এই ক্লাসেস গুলো মনে পড়বে, এবং এই তোমাদের প্রত্যেকটা মোমেন্টে প্রতিটা ক্লাস এতবার করে জয়েন করা, প্রত্যেকটা ক্লাসকে মন দিয়ে পুরো ক্লাসটা শেষ পর্যন্ত শোনা, এগুলোই মেন কারণ হয়ে দাঁড়াবে তোমার সেদিনকার রেজাল্টের। তাই তোমাদের এই হার্ডওয়ার্ক বৃথা যাবে না, তোমাদেরকে সেই ধরনের টপিকই দেওয়া হচ্ছে, এবং তোমরা আশা করছি দারুণ রেজাল্ট করতে পারবে, এবং তোমাদের রেজাল্ট হচ্ছে আমার পক্ষে রিওয়ার্ড। হয়তো সবার সঙ্গে কথা হবে না, বাট প্রত্যেকের রেজাল্ট যখনই ভালো হবে, জানবে তোমাদের ওই প্রত্যেকটা রেজাল্টই আমার কাছে উপহার। ইংরেজিতে তোমরা যে রেজাল্টটা করতে পারবে ওটাই আমার কাছে উপহার। তাই মনে রাখবে, সবাই কিন্তু যে ভালো রেজাল্ট করবে বা পাস করবে তাই না, কিন্তু পরিশ্রম সবাই দাও, হার্ডওয়ার্কটা দাও, তারপর যদি সাকসেসফুল হয়ে যাও খুব ভালো কথা, না হলেও ভেঙে পড়বে না। আরো অনেক এক্সাম থাকে, সেগুলোর প্রতি চেষ্টা করবে, কখনোই ভেঙে পড়বে না, নিজের বেস্টটা দাও, অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করতে হয়, দেখবে মেন জায়গায় গিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বাহ। হ্যাঁ, ডিফারেন্ট স্টুডেন্টস এর ডিফারেন্ট জায়গায় প্রবলেম থাকতে পারে, একদমই তাই, একদমই তাই। এবং সব থেকে বড় কথা কি জানো, তোমার টিচিং মেথডটা কেমন হবে সেটার উপরে সবকিছু নির্ভর করে। সাপোজ ধরো আমি আপার প্রাইমারি ব্যাচটা পড়াতে এসেছি যেদিন থেকে, সুতরাং যদি আমি পুরো ক্লাসটা যদি আমি এক্সাম্পল অনুযায়ী না বোঝাই, তাহলে কিন্তু কানেক্ট করা সম্ভব না। সুতরাং আমার কাজ হচ্ছে একটা ওভারঅল এমন একটা অ্যাপ্রোচ দেওয়া, যাতে ফ্রম দ্য ব্যাক বেঞ্চার টু দ্য ফার্স্ট বেঞ্চার এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকে যাতে বুঝতে পারে। তাই তোমার টিচার হিসেবে প্রথম কাজ কি জানো তো, এমন একটা অ্যাপ্রোচ নেওয়া স্টুডেন্টসদের প্রতি যাতে সবাই বুঝতে পারে। কখনো শুধু ফার্স্ট বেঞ্চারকে ফোকাস করবে না, যারা ব্যাক বেঞ্চার রয়েছে তাদেরকেও ফোকাস করবে, তারা যদি ডিস্টার্ব করে তাদেরকেও সঠিক পথে আনা যায়। বিলিভ ইন মাই ওয়ার্ডস, যদি তোমার উদ্দেশ্য সঠিক হয়ে থাকে, যদি তোমার উদ্দেশ্য থাকে যে সবাইকে শেখাবো, তাহলে অবশ্যই সবকিছু সম্ভব। কিন্তু তার জন্য তোমার এক্সট্রিম ডেডিকেশন দরকার অ্যাজ এ টিচার হিসাবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, দেখো তারপরে ক্লাস, তারপরে দেখো নেক্সট টপিক স্ট্র্যাটেজি আমি দেখিয়ে দিয়েছি, মানে কি কি স্ট্র্যাটেজি তুমি অ্যাপ্লাই করবে। ডেভেলপমেন্ট অফ জেনেরিক স্কিলস, এই জায়গাটা জেনেরিক স্কিলস মানে কি জানো তো, রেমিডিয়াল টিচিং দিলে কি হয়, শুধু যে সেই সমাধানটাই হয় তাই না, ওভারঅল ওভারঅল সমস্ত রকম সমাধান হতে পারে, অনেক স্কিলস ডেভেলপ হয়। জেনারিক স্কিলস মানে
ওভারঅল সমস্ত রকমের স্কিলস। যেমন রিমিডিয়াল টিচিং এর দ্বারা কি কি হেল্প হয়? কমিউনিকেশন স্কিল বাড়ে, অবশ্যই কমিউনিকেশন স্কিল বাড়ে। মনে রাখবে কমিউনিকেশন হচ্ছে এমন একটি স্কিল, মানে এটা একটা সফট স্কিল যদিও, মানে কমিউনিকেশন হচ্ছে এমন একটি স্কিল যে স্কিলটা ইজ হাইলি ইম্পর্টেন্ট ইন টুডেজ ওয়ার্ক প্লেস। আজকের কাজের জায়গাতেই কমিউনিকেশন স্কিল কিন্তু আটমোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এবার তুমি যখন অ্যাজ আ টিচার হিসেবে তার সমস্যার সমাধান করছো, সে কিন্তু এটাও দেখতে পাচ্ছে যে তুমি কিভাবে সমস্যার সমাধানটা করছো। তাহলে তাদের মধ্যেও কিন্তু কমিউনিকেশন স্কিল বাড়বে। ইন্টারপার্সোনাল স্কিলস মানে কি জানো তো? ইন্টার মানে দুজন, আর ইন্ট্রা মানে নিজের সঙ্গে। ইন্টারপার্সোনাল স্কিলস মানে দুজনের মধ্যে যখন কথা হয়, বুঝতে পারলে? প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং মানে প্রবলেমকে সলভ করা। তাদের মধ্যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আসবে, তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আসবে, টিম ওয়ার্কের কোয়ালিটি আসবে। সেলফ লার্নিং মানে নিজে নিজে শেখার ক্ষমতা বাড়বে। ক্রিয়েটিভিটি মানে, ক্রিয়েটিভিটি হচ্ছে ভাবার, মানে নিজে নিজে শেখা, নিজে নিজে জানা, এই সমস্ত কিছু। হ্যাঁ, কমিউনিকেশন ক্রিটিক্যাল স্যার জেনেরিক স্কিলটা বলুন। জেনেরিক স্কিলটা হচ্ছে ওভারঅল স্কিল, মানে সমস্ত স্কিলসকে এক জায়গায় জেনারেল স্কিল বলতে পারো। কথা বলা, তারপরে কি বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে চিন্তা করার ক্ষমতা, এই সবগুলো, এগুলো তো সব একটা দক্ষতা স্কিল। স্কিল মানে কি? ইজ দ্য ক্যাপাবিলিটি টু ডু সামথিং, কোনো কিছু করার ক্ষমতা। স্কিলকে মেনলি দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সফট স্কিল, একটা হচ্ছে হার্ড স্কিল। হার্ড স্কিল হচ্ছে তুমি কোনো জায়গায় গিয়ে যেটা শিখছো, তুমি কম্পিউটার চালানো শিখবে, তাহলে কম্পিউটার সেন্টারে গিয়ে ভর্তি হচ্ছে, সেটা হার্ড স্কিল। কিন্তু তুমি কথা বলছো, ভালো করে কথা বলতে জানো, এটার জন্য তোমাকে কোনো কোর্সে ভর্তি হতে হবে না। রাদার এটা তোমার সহজাত একটা প্রক্রিয়া, এবং তুমি আস্তে আস্তে ইমোশনালি এটা শিখতে পারো, এটাকে বলে সফট স্কিল। এবার কথা হচ্ছে হার্ড স্কিল সফট স্কিল ভাবার দরকার নেই তোমাদের এখন। জেনারিক স্কিলস বলতে ওভারঅল সমস্ত দক্ষতাকে একসঙ্গে বোঝায়, ওভারঅল স্কিলস। হুম, দেখো তারপরে স্যার জেনারেল স্কিল, আচ্ছা কমিউনিকেশন স্কিলস, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাডাপ্টেবিলিটি অবশ্যই তাই। কমিউনিকেশন স্কিলস, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাডাপ্টেবিলিটি, প্রবলেম সলভিং, টিম ওয়ার্ক, লিডারশিপ, এই সমস্ত কিছু হচ্ছে আজকের যুগের খুব ভাইটাল ইম্পর্টেন্ট সফট স্কিল বা স্কিল, যেগুলো আজকের যুগে খুব প্রয়োজন। দেখো না, ক্লাসে তুমি পড়াতে গেছো, ভালো একটা খুব ভালো এক্সাম্পল দেবো। ধরো তুমি খুব ভালো পড়াশোনা করেছো, অনেক কিছু শিখেছো, এটা হার্ড স্কিল তোমার। তুমি ক্লাসে পড়াতে গেছো, খুব রেগে রেগে পড়াচ্ছি, স্টুডেন্টসরা তোমাকে কথাই বলতে পারছে না, এবং তুমি নিজের মন মতো পড়িয়ে যাচ্ছ, লেকচার বেসড ক্লাস দিয়ে যাচ্ছ। তাহলে তুমি সফট স্কিলটা হয়তো খুব ভালো শিখেছো, খুব বাড়িতে পড়াশোনা করে শিখেছো, বাট এই হার্ড স্কিলটা খুব ভালো করে শিখেছো, কিন্তু সফট স্কিলের ব্যাপার যে আসলো, ভালো করে কমিউনিকেট করা, তাদেরকে ভালো করে শেখানো, সেই জায়গায় তুমি ফেল করলে। তাহলে কি তুমি জানো খুব ভালো কথা, কিন্তু তারা তো শিখলো না। আজকের যুগে হার্ড স্কিল সফট স্কিল বোথ আর এক্সট্রিমলি নেসেসারি, because without the communication skill, without the proper communication skill, without the proper thinking capability, without the critical thinking, and without having the problem solving skill, or without having the leadership quality, cannot become successful as far as the practical life is concerned. Remember it. একটা প্র্যাকটিক্যাল লাইফ কখনো সাকসেসফুল হতে পারে না এই সমস্ত স্কিলস গুলো না থাকলে। তুমি এগুলো তোমাকে যে কোথাও গিয়ে শিখতে হয় তাই না, অটোমেটিক্যালি আস্তে আস্তে তুমি এগুলো শিখবে। অ্যাডাপ্টেবিলিটি বলতে যেখানে যেমন পরিস্থিতি তুমি সেটাকে সেভাবে মানিয়ে নাও, সেটাকে বলে অ্যাডাপ্টেবিলিটি। ওকে, সেলফ ম্যানেজমেন্ট মানে হচ্ছে নিজেকে ম্যানেজ করা যে কোনো সিচুয়েশনে। রিমিডিয়াল টিচিংটা আরেকবার বলবেন স্যার? অঙ্কিতা মিত্র, আচ্ছা রিমিডিয়াল টিচিংটা হচ্ছে এই যে তুমি জিজ্ঞেস করলে রিমিডিয়াল টিচিংটা আরেকবার বলবেন স্যার, মানে তুমি এটা নিশ্চয়ই বুঝতে কোথাও অসুবিধা হয়েছে, তাই তো? এবার আমার কাজ হচ্ছে কি, এই যে কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা বলো। তুমি বললে স্যার রিমিডিয়াল টিচিংটা বলুন, তাহলে কি এবার আমাকে সমাধানটা দিতে হবে। এই যে আমি সমাধানটা দিচ্ছি, রিমিডিয়াল টিচিং মানে সমাধান দেওয়ার টিচিং। তুমি টপিকটা বোঝোনি, আমি তোমাকে এবার বোঝাবো, এটাকেই বলে রিমিডিয়াল টিচিং। ওকে, আচ্ছা ক্রিয়েটিভিটি হলো রেসপন্সিবল বিহেভিয়ারটা কি? রেসপন্সিবল বিহেভিয়ার বাড়বে তাদের মধ্যে। সাপোর্টস লাইফ লং লার্নিং, এবং লাইফ লং লার্নিং মানেটা কি জানো তো? খুব ভালো করে একটা এক্সাম্পল দিই। তোমরা কি ইয়ে সিনেমা দেখেছো সবাই? শাহরুখ খান এবং আলিয়া ভাটের রিসেন্ট যে সিনেমাটা হয়েছিল 2017-18 সালে, শাহরুখ খান এবং আলিয়া ভাট, যেখানে শাহরুখ খান একজন সাইকোলজিস্ট ছিলেন। আমার সিনেমার নামটা মনে পড়ছে না, এক্স্যাক্টলি নামটা মানে এখন মনে নেই। ওই সিনেমাতে দেখবে যে যখন আহ ওখানে আলিয়া ভাট একটা মানসিক প্রবলেমে সাফার করে, সুতরাং শাহরুখ খান ওকে প্রতিটা ক্লাস দেয়। হ্যাঁ, ও একজন টিচার হিসেবে ওখানে থাকেন, এবং ওকে ওই ডিপ্রেসড মাইন্ডসেট থেকে বার হতে সাহায্য করে। এবং যখন জিজ্ঞেস করছে
শেষ ক্লাস যখন শাহরুখ জিজ্ঞেস করছে যে এবার যখন লাইফে কোনো সমস্যা আসবে, আলিয়া ভাট জিজ্ঞেস করছে যে তখন অনেক সমস্যা আসবে, আপনি তো আর থাকবেন না, তাহলে আমরা সমস্যার সমাধান করব কি করে? তখন শাহরুখ খান বলছে আমি এতদিনে তোমাকে সেই সমস্ত কিছু শিখিয়েছি যেটা তোমাকে ইন ফিউচার বুঝতে সাহায্য করবে। তাই মনে রাখবে তুমি অ্যাজ আ টিচার তোমার শেখানোটা যে শুধু সেই ক্লাসের টপিকটা বুঝতে সাহায্য করবে তাই নয়, স্টুডেন্টসদের মধ্যে এই ক্ষমতাটা তৈরি হবে যে কিভাবে একটা সমস্যার সমাধান করতে হয়। তাই অ্যাজ আ টিচার হিসেবে তোমার একটা লাইফ লং একটা সাপোর্ট কিন্তু স্টুডেন্টদের প্রতি। হ্যাঁ, ডিয়ার জিন্দেগি, ডিয়ার জিন্দেগি, ডিয়ার জিন্দেগি, থ্যাংক ইউ। ডিয়ার জিন্দেগি সিনেমাটা, সুতরাং এই যে তার মানে কি লাইফ লং লার্নিং, তারা যেন কোনোদিন এই সমস্যা মানে যে কোনো সমস্যায় পড়ুক না কেন তোমার ক্লাসের ওই শেখানোগুলো কিন্তু তাদের মনে থাকবে। কিন্তু আমাদের সমস্যাটা কি জানো তো, আমাদের পড়াটাই হয় খুব মানে থিওরি বেসড পড়াশোনা, সুতরাং প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে না বললেই চলে এবং খুব বিরক্তিকর হয়ে ওঠে পড়াশোনা আমাদের কাছে। পড়াশোনা আমাদের কাছে মুখে বলি এনজয়েবল, বাট সেই এনজয়েবলটা করতে গেলে একটা হাইলি স্কিল থাকা প্রয়োজন, যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেভাবে থাকে না বা আমাদের মধ্যে সেই ইচ্ছাটা থাকে না। যদি তোমার মধ্যে প্রপার ইচ্ছাটা থাকে তবেই তুমি কিন্তু সেটা হতে পারবে। বুঝতে পারলে? তাই মনে রাখবে টিচারের রেসপন্সিবিলিটি বা টিচারের প্রফেশনটা কিন্তু খুব প্রেস্টিজিয়াস প্রফেশন, যে প্রফেশনটা সমস্ত প্রফেশনকে শেখায়, তাই তো? শিক্ষক মানে কি? তালবির সহস্যি মানে হচ্ছে শিষ্টাচার। শিক্ষক তারপর হচ্ছে ক্ষমাশীল, তারপর হচ্ছে কর্ষক, মানে যিনি এতগুলো কাজ করেন, তাহলে তোমাকে সেই পজিশনে প্রপারলি যেতে গেলে কিন্তু তার জন্য তোমাকে অদম্য ইচ্ছা শক্তি আর সবসময় তোমাকে ভাবতে হবে যে তুমি পড়াবে তোমার ইমোশন থেকে। সব থেকে পড়ানোর সব থেকে বড় নিয়ম কি জানো তো? ইমোশন। যত তুমি ইমোশন থেকে পড়াবে তত স্টুডেন্টসরা তোমার সঙ্গে ইমোশনালি কানেক্ট করতে পারবে এবং তারা জিনিসটাকে শিখতে পারবে। বুঝতে পারলে এই জায়গাগুলো? সুতরাং এই স্কিলস গুলো আমাদের ডেভেলপ হবে রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে। হ্যাঁ, চাণক্য যা শিখিয়েছেন অবশ্যই তাই। যদি তুমি প্রপারলি শেখাতে পারো অবশ্যই সেটা সারা জীবনই মনে থাকার কথা। দেখো, এই টপিক কটাই তোমাদের রেমিডিয়াল টিচিং এ রয়েছে, এই টপিক কটাই। এবার দেখো তোমাদের আমি কি করেছি, আহ এবার পরপর তোমাদের আমি টপিক গুলোকে ইন ডিটেল এখানে আলোচনা করা আছে, যা যা পড়িয়েছি দেখবে। দেখো, পিপলস ইউজুয়ালি মে হ্যাভ ওয়ান অর মোর দ্যান ওয়ান অফ দ্য ফলোইং লার্নিং ডিফিকাল্টিস। দেখো এতক্ষণ যা আলোচনা করছি এখানে ইন ডিটেল আমি লিখিয়ে দিচ্ছি, ওকে? যেমন পোর মেমোরি থাকতে পারে, শর্ট অ্যাটেনশন স্প্যান থাকতে পারে, দেখো এগুলো পড়বে একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এতক্ষণ পর্যন্ত এগুলোই বোঝানোর আছে, বুঝিয়েছি। দেখো, অবজেক্টিভস অফ রেমিডিয়াল টিচিং বলতে কি? অবজেক্ট, দেখো এই টপিকটার থেকে একটা দুটো কোশ্চেন আসবে, যেগুলো উপরে যতটুকু পড়ালাম এইটুকু পড়লেই হবে, সাথে একবার দুবার এগুলোকে রিডিং দেবে। তাই এগুলো আমি লাইন বাই লাইন যাচ্ছি না, যেহেতু অলরেডি আমি উপরে বুঝিয়েছি তোমাদের। ওকে, এর সাথে আমরা এবার প্র্যাকটিস করবো, তাহলে আমরা আমাদের আর প্রয়োজন নেই এখানে। তবু একবার দুবার তোমরা রিডিং দেবে, যা পড়েছি সেটা এখানে ডিটেল লেখা আছে। দেখো, অবজেক্টিভ কি? ইচ পিপল ইজ ডিফারেন্ট ইন টার্মস অফ একাডেমিক স্ট্যান্ডার্ড, ক্লাসরুম লার্নিং অ্যান্ড লার্নিং এবিলিটি। প্রত্যেকটি স্টুডেন্টই কিন্তু ডিফারেন্ট, তাই তো? সবার সমস্যা আলাদা আলাদা। এবার মেন অবজেক্টিভটা কি? লার্নিং সাপোর্ট দিতে হবে স্টুডেন্টসকে, তাই তো? আবার তারপরে কি? স্কুল কারিকুলাম এন্ড টিচিং স্ট্র্যাটেজিস, সঠিকভাবে একটা টিচারকে লার্নিং অ্যাক্টিভিটিস করতে হবে, সেটা রোল প্লে হতে পারে, কোনো ভিডিও দেখানো হতে পারে, ছবি দেখানো হতে পারে, এগুলো এই যেগুলো শিখি এতক্ষণ যা বললাম সেগুলো এখানে ডিটেল লেখা আছে। দেখো, প্রিন্সিপালস অফ হেল্পিং পিপলস উইথ লার্নিং ডিফিকাল্টিজ, যাদের সমস্যা রয়েছে তাদের সমাধান কি করে সমাধান করবে? বলছে টিচিং প্রিপারেশন বিফোর প্রিপেয়ারিং দ্য লেসন্স, টিচার শুড আইডেন্টিফাই পিপলস ডাইভার্স লার্নিং নিডস অ্যাজ সুন অ্যাজ পসিবল। পড়ানো শুরু করার আগেও তুমি জিজ্ঞেস করতে পারো এই টপিক নিয়ে কার কতটা আইডিয়া রয়েছে, তাহলে তোমার একটা ধারণা হয়ে যাবে যে কার কতদূর জানা রয়েছে, তুমি কিভাবে অ্যাপ্রোচটা নেবে। তারপর দেখো না, ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটিস, টিচার মাস্ট ডিভাইস ডিফারেন্ট লার্নিং অ্যাক্টিভিটিস, টিচারকে বিভিন্ন অ্যাক্টিভিটি নিতে হবে স্টুডেন্টসদের সমস্যা অনুযায়ী, এক একজনের সমস্যা এক এক জায়গায় থাকতে পারে, এইভাবে করে ডিটেল তোমাদের লেখানো আছে, এগুলো তোমরা অবশ্যই একবার পড়ে নেবে। কারিকুলাম অ্যাডাপ্টেশন মানে টেক্সট বুক কিভাবে অ্যাডাপ্ট করতে হবে একটা টিচারের। দেখো, ধরো টিচার শুড সেট সাম ইজি টিচিং অবজেক্টিভস, লক্ষ্য তাদেরকে কম দিতে হবে, খুব বেশি লক্ষ্য দিলে সলভ করতে পারবে না। তারপরে দেখো, টিচিং শুড নট বি ডিরেক্টেড বাই টেক্সট, শুধু টেক্সট বুক অ্যাপ্লাই করলে হবে না, তোমাকে নিজস্ব বাড়তি কিছু শেখাতে হবে। তারপরে কোর অ্যান্ড নন কোর লার্নিং অ্যাসপেক্টে ভাগ করে দিতে হবে, এই জায়গাগুলো। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো।
আচ্ছা, সেটিং লার্নিং এনভায়রনমেন্টটা কি? টিচার শুড প্রিপেয়ার আ রিচ, একটা সঠিক পরিবেশ তৈরি করা যার মাধ্যমে স্টুডেন্টসটা যেন শিখতে পারে, তার জন্য পড়াশোনার মানসিকতা ওঠে। যেমন দে মে সেট আপ আ সেলফ লার্নিং কর্নার, একটা বুক শেলফ যদি ক্লাসে থাকে, বা একটা বুক কর্নার বা টয় কর্নার বা সায়েন্স কর্নার বা প্রাইজ কর্নার, এই সমস্ত কিছু। বুঝতে পারলে? আচ্ছা, রিমিডিয়াল টিচিং এর স্ট্র্যাটেজি কি? এই যে আইইপি, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম, আলাদা আলাদা সবার সমস্যা দেখতে হবে, সেটা সমাধান করতে হবে। পিয়ার সাপোর্ট প্রোগ্রাম, টিম টিম অনুযায়ী ভাগ করে দিতে হবে স্টুডেন্টসদের মধ্যে, এবং তাদের মধ্যে যে ভালো পারে, সেই টপিকটা যে ভালো বুঝেছে, তাকে আবার পড়াতে দেওয়ার ক্যাপাবিলিটি তাদেরকে বলতে হবে। তাহলে সেও খুব ভালো শিখবে, আবার অন্যরাও শিখতে পারবে, এবং ক্লাসটা যেন একটা আনন্দে ভরপুর হয়ে উঠবে। যেখানে শুধুমাত্র একজন টিচার, শুধু টিচার নন, অন্যান্য প্রত্যেকে সবাই সবার টিচার হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত। রিওয়ার্ড স্কিম, রিওয়ার্ড স্কিম বলতে তাদেরকে পুরস্কার করতে হবে, যারা যে যতটুকু আ যদি কেউ খুব ভালোভাবে রিইনফোর্স করতে পারে। মানে কেউ কোনো কিছু বলল, সা সঠিক উত্তর দিল, তুমি হাততালি দিতে পারো, কোনো কিছু পুরস্কার দিতে পারো কোনো এক্সাম নেওয়ার পরে। সেট অ্যাচিভেবল অবজেক্টিভস, এমন কিছু উদ্দেশ্য ঠিক করে দাও তারা যেন অ্যাচিভ করতে পারে। এয়ারি ফেয়ারি কিছু ঠিক করে দিও না যে তারা সেগুলো পারবে না, এমন না। এই সমস্ত টপিকস গুলো তোমাদের দেখিয়েছি। জেনারিক স্কিলস সম্পর্কে অলরেডি বলেছি যে ওভারঅল টিচার শুড হেল্প পিপলস ডেভেলপ গুড লার্নিং হ্যাবিটস এন্ড অ্যাটিটিউডস সাচ অ্যাজ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট টিডিলি, কিপ দেয়ার প্রমিসেস। মানে কি ওভারঅল যে এই যে কমিউনিকেশন স্কিল বাড়বে, তারা যেন প্রতিদিনকার হোমওয়ার্ক করতে পারে, তারা যে নিজেকে কথাটা দিচ্ছে সেটা যেন ঠিকঠাক রাখতে পারে, তাদের মধ্যে তাদের উপর একটা দায়িত্ব দিয়ে দেওয়া, সেটাকে সলভ করে, এগুলো সবকিছুই বাড়বে। ওকে, এবার দেখো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, এই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। চলো, ফার্স্ট কোয়েশ্চেন আনসারটা কে দেবে? কাইন্ডলি আনসার দাও প্রত্যেককে। আমি আনসার দেখবো প্রত্যেকের। রেমিডিয়াল টিচিং বলতে কি বোঝায়? টু হেল্প ব্রাইট লার্নার্স টু এক্সেল, ব্রাইট লার্নারদের শেখানো। টু টেস্ট লার্নার্স পিরিয়ডিক্যালি, মানে মাঝে মাঝে স্টুডেন্টসদের টেস্ট নেওয়া। টু অ্যাড্রেস গ্যাপস ইন লার্নিং, শেখার মধ্যে কোথায় প্রবলেম রয়েছে সেটা দেখা। আফটার দ্য রেগুলার স্কুল আওয়ার্স এর পরে রিমিডিয়াল টিচিং নিতে হয়, স্কুল আওয়ার শেষ হওয়ার পরে। যদি পারো, এটা 2012 সালে এসছে, সিটেট এর কোয়েশ্চেন কিন্তু সব, বুঝতে পারছো? বাহ, ভেরি গুড। পল্লবী সবার আগে আনসার দিয়েছে, ভেরি গুড। নীলুফার, সাহারা, তুষারকান্তি, মিষ্টি, মৌ, পৌলমী, পল্লবী, ডেস্টিনি পয়েন্ট, রিয়া চৌধুরী, মমতা, পূজা, পায়েল, পূজা, সৌরভ। বাহ, ভেরি গুড। বাহ, এই তো। এবার দেখো, একটা ব্যাপার বলি, আমি কেন সিটেট এর কোয়েশ্চেন গুলো নিয়ে আসি। সিটেট এর কোয়েশ্চেনের উপর বেস্ট করেই এবার তোমাদের এক্সাম হবে। সিটেট এর প্যাটার্নটা আর আপার প্রাইমারি প্যাটার্নটা একই। তাই যাদের আপার প্রাইমারি প্রিপারেশন থাকবে, তারা কিন্তু সিটেটটাও দেবে। সিটেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে রয়েছে, তারা কিন্তু সিটেটটাও দেবে। ওকে, সেম সিলেবাস, সেম টু সেম সিলেবাস। শুধুমাত্র সিটেট এর ক্ষেত্রে আহ, না, বাংলা যত সম্ভব থাকে, হ্যাঁ বাংলাও থাকে, অসুবিধা নেই, মানে সেম টু সেম সিলেবাস তোমার থেকে যাবে। তাই সিটেটটাও দেবে। সিটেট দিলে কি হয়, বিভিন্ন কেন্দ্রীয় স্কুলগুলোতে, সেন্ট্রাল স্কুলগুলোতে অনেক জবের অ্যাপ্লাই আসে, যেখানে তোমাকে সিটেট পাস করে থাকতে হয়। ওকে, তাই ফেব্রুয়ারি মাসে 8 তারিখে দিয়ে দেবে, তোমাদের তাহলে আরো কনফিডেন্সটাও বেশি থাকবে। আর মনে রাখবে, অনেকে কি করে, এই 2016 সালে আপার প্রাইমারি লাস্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল, সেই কোয়েশ্চেন সেই টাইমে ইজি কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনের উপর নির্ভর করে যদি কেউ পড়াশোনা করে, এই বছরের বা এই সামনের বছরের আপার প্রাইমারি কিন্তু পাস করা সম্ভব না। বুঝতে পারলে? গ্যাজেট দিয়েছে মানে তোমাদের এক্সাম হবে আপার প্রাইমারি। এবার সে 2016 সালে কি কোয়েশ্চেন এসছে সেই দেখে যদি কেউ পড়াশোনা করে, পাস করা ইজ ইম্পসিবল। রিমেম্বার ইট, টু পাস দ্য এক্সাম ইজ ইম্পসিবল ফর এনিওয়ান। সুতরাং এই কোয়ালিটেটিভ কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে। সেজন্য আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেব, কোয়েশ্চেন প্লাস আনসার, তোমরা কিন্তু সেগুলোই খুব ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনে আনসার দাও দেখি সবাই। হ্যাঁ, 1-3, ভেরি গুড। যে গ্যাপটা দেখা শেখার মধ্যে। চলো 2 নম্বরের কোয়েশ্চেনটা সলভ করো সবাই। A student has difficulty in applying the learned knowledge, শেখাতে একটা প্রবলেম রয়েছে।
এক্সাম্পল ইন ওয়ার্ড প্রবলেমস, শব্দ শেখাতে। The student also fails to translate sentences into equations or identify variables. And স্টুডেন্ট আবার ট্রান্সলেট ইনটু ইকুয়েশনস or আইডেন্টিফাই ভেরিয়েবলস, একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন জিনিসগুলো সে বুঝতে পারছে না, তাহলে সলিউশনটা কি হবে? তাহলে অ্যালাউইং মোর টাইম টু কমপ্লিট দ্য সেম অ্যাক্টিভিটি, আরো বেশি সময় দিতে হবে এই কাজটার উপরে। গিভিং অল দিস সিম্পল অ্যাসাইনমেন্ট টু বুস্ট দেয়ার কনফিডেন্স, সহজ সহজ কাজ দিতে হবে যাতে তাদের কনফিডেন্সটা আরো বুস্ট আপ হয়। পেয়ারিং হিম অর হার উইথ হাই অ্যাচিভার্স, তাদের সঙ্গে আরো যারা সব থেকে ভালো জানেন তাদের সঙ্গে এক জায়গায় করে দিতে হবে। গিভিং কেয়ারফুলি ডিজাইনড অ্যাসাইনমেন্ট, সিম্পল টু কমপ্লেক্স, মানে এমন কিছু অ্যাসাইনমেন্ট দিতে হবে যেটা সিম্পল থেকে আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যায়। বলো তো দুইয়ের আনসার কোনটা হবে? খুব কোয়ালিটেটিভ কোয়েশ্চেন কিন্তু প্রত্যেককে বলছি এটা। বাহ, ভেরি গুড, এই তো এত সুন্দর আনসার করতে পারছো। তোমাদের কি টপিকটা নিয়ে আগেই আইডিয়া ছিল না এখনই শিখে এত সুন্দর আনসার করছো, আমি এটা বুঝতে পারছি না। বাহ, এই যে তোমাদের একটা জিনিস হয়েছে যে কনটেক্সটটা বুঝতে পেরেছো যে কি উত্তর হতে পারে, এই জিনিসটা কিন্তু ধরতে পেরেছো, যেটা আমি প্রথম ক্লাস থেকে বলছি যে এমন কিছু জায়গা আছে জানো তো যেগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে উত্তর কোনটা হবে। বুঝতে পারলে? আশা করছি কনটেক্সটটা বুঝতে পেরেছো যে দেখো, মানে একটা অ্যাক্টিভিটিতে বারবার বেশি টাইম দেওয়া যাবে না, সেটা হবে না, ভালো করে বোঝো। তারপরে শুধু অনলি, এই অনলির উত্তরগুলো হয় না, ঠিক আছে, এটা মাথায়, শুধু সিম্পল অ্যাসাইনমেন্ট দিলে কি তাদের কনফিডেন্স তৈরি হবে, ঠিক আছে, কিন্তু তারা তো রিয়েল লাইফে আর পারবে না কিছু, তাই তো। পেয়ারিং হিম অর হার উইথ হাই অ্যাচিভার্স, যারা খুব বেশি জানে তাদের সঙ্গে, তাহলে কি দুটো আলাদা আলাদা জিনিস। হিম বলতে যে জানে না, মানে খুব একটা বুঝতে পারছে না, আর যে অ্যাচিভার্স যে খুব ভালো জানে, এদের দুজনে কি করে মেল করাবে? তাহলে এগুলো সম্ভব না। ওভারঅল সিম্পল থেকে কমপ্লেক্স, তাই লার্নিং স্ট্র্যাটেজি শুড বি ফ্রম ইজি টু কমপ্লেক্স, ফ্রম ইজি টু কমপ্লেক্স। মমতা ছিল না, শিবলি হ্যাঁ আজকে শেখা আনসার দিচ্ছে, ভেরি গুড। আই ফিল ভেরি প্রাউড দ্যাট তোমরা এত সুন্দর আনসার দিতে পারছো, আই ফিল ভেরি প্রাউড। এবং এই কোয়েশ্চেন গুলো দেখো সব সিটেড এর কোয়েশ্চেন, এমন কোনো কোয়েশ্চেন আনিনি যে তোমাদের খুব সিম্পল কোয়েশ্চেন এনে দিয়েছি যে তোমরা আনসার করতে পারবে কিন্তু পরীক্ষায় গিয়ে আর পাবে না। রাদার তোমাদের সিটেড লেভেলের কোয়েশ্চেন যেগুলো এসে গেছে সেই কোয়েশ্চেনই তোমাদের টপিক ওয়াইজ নিয়ে এসেছে, যাতে তোমরা রিয়েল এক্সাম ফিলিংটা পাও, এবং এই ধরনের কোয়েশ্চেনই তোমাদের পরীক্ষায় থাকবে। একদমই তাই, অপশন 4। চলো এবার 3 নাম্বারটা করো দেখি। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রামস উইথ ইন্টেন্সিভ সাপোর্ট টু হেল্প স্টুডেন্টস টু কনসলিডেট দেয়ার বেসিক নলেজ ইজ রেফার্ড টু অ্যাজ। বিএড এ হালকা টাচে ছিলাম, আজকে শিখে আনসার দিচ্ছি। বিএড নেট পেপার 1 কিছুটা মিল আছে। নেটে পেপার 1 ইউজিসি নেট 10টা ইউনিট থাকে, তার মধ্যে প্রথম ইউনিটের নাম হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, দ্বিতীয়ত হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড, তারপর দেবে কমিউনিকেশন স্কিল, তারপর হচ্ছে আইসিটি, হচ্ছে ম্যাথমেটিক্স, তারপর ডেটা ইন্টারপ্রিটেশন, তারপর লজিক্যাল রিজনিং, পরপর ইউনিটস গুলো আছে। টিচিং অ্যাপটিটিউডে কিছুটা থাকে, এগুলো খুব কম যদিও এ রিলেটেড, কিন্তু কিছুটা থাকে অবশ্যই। হ্যাঁ একদমই তাই, রেমিডিয়াল কোচিং একদমই তাই। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, সবার জন্য আলাদা আলাদা এডুকেশনাল প্রোগ্রাম নিতে হবে। আইইপি বুঝতে পারছো আশা করি, উইথ ইন্টেনসিভ সাপোর্ট, মানে ডিপলি সাপোর্ট করতে হবে স্টুডেন্টসদের, টু হেল্প স্টুডেন্টস টু কনসলিডেট দেয়ার বেসিক নলেজ, তাদের বেসিক নলেজটা যাতে বাড়াতে পারে, এটা হচ্ছে রেমিডিয়াল কোচিং, একদমই তাই, ভেরি গুড ভেরি গুড। A purposeful collection of a students' work that demonstrates their efforts, progress and achievement in a given area is called a, এটা মাথায় রাখবে, একটা একটা স্টুডেন্টের কালেকশন অফ ওয়ার্ক, সে যেসব কাজ করেছে, তাকে তুমি হোমওয়ার্ক দিয়েছো, যা যা কাজ দিয়েছো সেগুলো এক জায়গায় করা, যেগুলো তাদের এফার্টটাকে দেখাচ্ছে, প্রোগ্রেস এবং কতটা অ্যাচিভ করলো সেটা দেখাচ্ছে, এটাকে বলে কি বলে? কারো কোনো আইডিয়া থাকলে বলো, এই কোশ্চেনটা একটু অন্য ধরনের কোশ্চেন।
যেটা 2015-তে এসেছিল। মনে রাখবে এটাকে বলে পোর্টফোলিও, পোর্টফোলিও বলে এটাকে। মানে একটা স্টুডেন্টের ওভারঅল ডেটা যেখানে রাখা হয়, ঠিক আছে, মানে সে কিভাবে ওভারঅল ডেভেলপ করলো সেটাকে বলে পোর্টফোলিও। আর অ্যানেকডোটাল রেকর্ড কি বলতো, ক্লাস চলাকালীন একটা কোয়েশ্চেন দেওয়া হলো, সে আনসার করতে পারলো, সেটা হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড হিসেবে তুমি রাখতে পারো। সেটা তোমার কাছে আছে একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল, একটা নির্দিষ্ট কাজে সে সমাধান করছে, সেখানে অ্যানেকডোটাল রেকর্ড। আর পোর্টফোলিও মানে সেখানে তার অনেকগুলো টাস্ক দিয়েছিল, সবগুলোকে সে সমাধান করেছে বিগত 1-2 মাসের। তার যে ডেভেলপমেন্টের লিস্ট তোমার কাছে আছে সেটা হচ্ছে পোর্টফোলিও। ওকে, নেক্সট 5-এরটা, গিভিং এফেক্টিভ ফিডব্যাক টু দ্য লার্নার্স মিন, এফেক্টিভ ফিডব্যাক দেওয়া মানে কি স্টুডেন্টসদের? 5-এর আনসারটা করো। গিভিং এফেক্টিভ ফিডব্যাক টু দ্য লার্নার্স মিন, সঠিক ফিডব্যাক দাও স্টুডেন্টসদের, সেটা কি বোঝায়? বলো প্রত্যেককে। ডায়াগনাইজিং প্রবলেমস, সমস্যা দেখা, এন্ড গাইডিং দ্য লার্নার্স, স্টুডেন্টদের গাইড করান হাউ টু ইমপ্রুভ, কিভাবে ইমপ্রুভ করতে হয়। এটা নাকি শুধু তাদের কারেক্টিং দের মিস্টেক, শুধু মিস্টেককে ঠিক করে দাও ক্লাসে, নাকি গিভিং অ্যাপ্রোপ্রিয়েট টাইম এন্ড স্পেস ফর কারেকশন, সঠিক টাইম এন্ড স্পেস দেওয়া, নাকি ফোকাস অন পজিটিভ অ্যাসপেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডেভেলপমেন্ট, পজিটিভ অ্যাসপেক্ট এবং ডেভেলপমেন্ট দুটো দেখতে হবে কোনটা। এফেক্টিভ ফিডব্যাক দেওয়া মানে কি, ডায়াগনাইজিং প্রবলেমস, প্রবলেমকে ডায়াগনাইজ করা, দেখা, এবং শুধু প্রবলেম দেখলে হবে না, মানে যেটাকে ডায়াগনস্টিক টেস্ট বলেছিলাম প্রথমে, প্রবলেমকে দেখলে পড়ানো চলাকালীন, এবং গাইডিং দ্য লার্নার্স অন হাউ টু ইমপ্রুভ, এবং স্টুডেন্টসদের গাইড করা যে কিভাবে ইমপ্রুভ করতে হয়। আশা করছি বুঝতে পেরেছো এই কটা। হ্যাঁ, একদমই 5-এর 1। ভেরি গুড এভরিওয়ান, আই ফিল ভেরি প্লিজড। বাহ, প্রত্যেকে খুব ভালো আনসার দিয়েছো। আচ্ছা, 5-এর অনেকে ডি বলছো, ডিটা একবার দেখি। ফোকাস অন পজিটিভ অ্যাসপেক্টস, পজিটিভ অ্যাসপেক্টস দেখা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এরিয়াস অফ ডেভেলপমেন্ট, শুধু পজিটিভ অ্যাসপেক্ট দেখা এবং তাদেরকে ডেভেলপ করা। হ্যাঁ, এই উত্তরটাও অনেকের মনে হতে পারে হবে, তাই দিয়েছো। এবার দেখো এটা কেন হবে না, কারণ এফেক্টিভ ফিডব্যাক দিচ্ছ যখন তুমি লার্নার্সদের, মানে শিক্ষার্থীদের, স্টুডেন্টসদের, তার মানে কি ফিডব্যাক তুমি কখন দেবে, শুধু পজিটিভ অ্যাসপেক্ট দেখবে তখনই কি ফিডব্যাক দেওয়া ইম্পর্টেন্ট, নাকি তুমি তার প্রবলেমটা দেখলে তার প্রবলেমটাকে এবার গাইড করছে কিভাবে সমাধান করতে হয়, তাই একেরটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। সো আজকের ক্লাস এতটুকুই ছিল। ওকে, কোনো রকমের সমস্যা থাকবে না, ক্লাসেস গুলো কন্টিনিউ করো। হ্যাঁ, আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আমি খুব শীঘ্রই আবার তোমাদের লাস্ট পেডাগগির ক্লাস রয়েছে, তারপর আমি ডিরেক্ট তোমাদের কম্প্রিহেনশনে চলে যাব, মানে এর পরের ক্লাসটা হয়ে গেলেই তোমাদের মেন 15 নাম্বার পেডাগগির এটা তোমাদের কমপ্লিট। এই মেন জায়গাটা যেটা একটু টাফ এরিয়া, আশা করছি এই পেডাগগি তোমাদের অন্যান্য সমস্ত সাবজেক্টকেও হেল্প করবে। আপার প্রাইমারিতে যখন পরীক্ষা দিতে যাবে, শুনে নাও সবাই, যদি বাংলা কোয়েশ্চেন থাকে না, মনে রাখবে বাংলা কোয়েশ্চেনে যখন পেডাগগি তুমি সলভ করতে যাবে, বা যে কোনো মানে সিডিপি বলো বা মানে হিস্ট্রি, জিওগ্রাফি, যা যা থাকবে, যদি পেডাগগির আনসার বুঝতে না পারো, পাশে ইংরেজিতে কোয়েশ্চেন লেখা থাকবে, সেটাকে দেখবে ইংরেজি কোয়েশ্চেন দেখো পেডাগগির আনসার অনেকটা সলভ করা যায়, এমন এমন শব্দ থাকে, কিওয়ার্ডস থাকে, বুঝতে পারলে, যেটা তোমাদের এখানে শিখছি ইংরেজিতে। সুতরাং এটা যেন অবশ্যই মাথায় রেখো, দেখবে কিছুটা হলেও হেল্প হবে। যে কোয়েশ্চেনটা তুমি বাংলায় পড়ে বুঝতে পারছো না, ধরো তুমি সিডিপি পরীক্ষা দিতে গেছো, পেডাগগির আনসারটা বুঝতে পারছো না, বাংলায় লেখা রয়েছে, কি হবে, তাই একবার ডান দিকে ইংরেজিতে লেখা থাকবে, সেটাকেও একবার চোখ বোলাবে, দেখবে অবশ্যই হেল্প হবে। এটা আমার কথা তোমরা মাথায় রাখবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ওয়েট, এখানে অপশনটা ভুল রয়েছে, আনসারটা ভুল রয়েছে, এটা অ্যানেকডোটাল রেকর্ড হবে না, এটা পোর্টফোলিও হবে। ওকে, তাহলে আনসারটা এখানে ভুল রয়েছে। হ্যাঁ, তোমাদের কোয়েশ্চেন আনসার অবশ্যই প্র্যাকটিস করবো স্যার বললেই, এবং স্যার বলেছেন যে তোমাদের জন্য কোয়েশ্চেন আনসার সমস্ত কিছু পাঠিয়ে দিতে। ওকে, স্যার আমাকে বলেছেন সমস্ত কোয়েশ্চেন আনসার পাঠিয়ে দিতে। এবার খুব শীঘ্রই তোমাদের টোটাল নোটস চলে যাবে ইংলিশের সাথে, তোমাদের এমসিকিউ প্র্যাকটিসও চলে যাবে, এমসিকিউর সাথে আনসার দিয়ে। ওকে,
হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 4 টা এই আনসারটা ভুল রয়েছে। এটা পোর্টফোলিও হবে, হ্যাঁ? এই আনসারটা ভুল রয়েছে। এটা পোর্টফোলিও হবে। স্যার গ্রামার কি করতে হবে? দেখো গ্রামারে খুব টাফ এরিয়া নেই। আপার প্রাইমারিতে খুব বেসিক জায়গা রয়েছে। যতটুকু প্রয়োজন আমি ততটুকু তোমাদের করিয়ে দেবো। স্পেশালি ৩-৪ টে জিনিসকে ফোকাস রাখতে হবে, যেটা আমি তোমাদের করিয়ে দেবো, একদমই চিন্তা করো না। খুব টাফ এরিয়া নেই মানে গ্রামারের দিকটা। তাই বেশি চাপ নিও না। বাংলা বা ইংরেজি দুটোর ক্ষেত্রেই বলছি, গ্রামার নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসবে না। ৩-৪ টে কোয়েশ্চেন শুধু গ্রামার থেকে আসবে। হ্যাঁ, এটা হয়তো বাংলা স্যার বা ম্যাম আছেন বাংলা ম্যাম হয়তো আরো ভালো বলতে পারবেন বাংলার ব্যাপারে। কিন্তু ইংরেজিতে ৩ টে গ্রামারই তোমাদের আসবে। ৩ টে থেকে ৪ টে। আর তোমাদের সেই যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই করিয়ে দেবো। দেখবে দারুণভাবে তোমরা আনসার গুলো করতে পারছো। একদম গ্রামার নিয়ে চাপ নিও না, আমাকে ক্লাসটা আনতে দাও গ্রামার নিয়ে। দেখো তোমাদের একটা মানে এই পেডাগোজি সেকশনটা একটু টাফ, সেজন্য একটু কঠিন লাগতে পারে। বাট গ্রামার বা আনসিন যেগুলো রয়েছে তোমাদের ওগুলো দেখার আগে আনসার হয়ে যাবে। এতটুকু তোমাদের বলতে পারি। তোমরা শুধু একটু সময় দাও, আমি ক্লাসেস গুলো নিয়ে আসি। ওকে, থ্যাংক ইউ স্যার, ভেরি ইন্টারেস্টিং ক্লাস। দেখো আমি ক্লাসটা ইন্টারেস্টিং করছি না, রাদার তোমাদের পার্টিসিপেশন এই ক্লাসটাকে আরো বেশি ইন্টারেস্টিং বানিয়ে দিচ্ছে। তাই থ্যাংকস টু এভরিওয়ান অল, থ্যাংকস টু এভরিওয়ান ফর ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য ইংলিশ ক্লাস। হ্যাঁ, এমসিকিউ করালে আমরাও বুঝতে পারি কতটা শিখতে পারছি, একদমই তাই। দেখো এখন টপিক অনুযায়ী কিছু টানছি, আবার তোমাদের ওভারঅল সমস্ত কিছুর উপরে তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি যে ইংলিশ করাচ্ছি এরপরে আর ইংলিশ কিচ্ছু করার প্রয়োজন নেই, তোমরা শুধু এবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবে হয়ে গেছে। এবার প্র্যাকটিস, এই যতটুকু থিওরির আইডিয়া থাকার দরকার ছিল তোমাদের হয়ে গেছে, এবার প্র্যাকটিস। বুঝতে পারলে আমি কিছুটা ক্লাস করিয়ে দিই, দেখো তারপরে তোমরা দেখবে এই স্যার তো বলেছেন বিশ্বজিৎ স্যার যে 7 তারিখের মধ্যে পুরো কভার করে দিতে, তোমাদের পুরো আমাদের টোটাল যা রয়েছে প্রত্যেকটা স্যার ম্যামকে স্যার বলে দিয়েছেন যে 7 তারিখের মধ্যে কভার করতে হবে, যাতে তোমরা বারবার রিভিশন দিতে পারো। তো সুতরাং 7 তারিখের মধ্যেই তোমাদের কভার হয়ে যাবে, এবং পুরো সমস্ত কিছু। তারপরে কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে, বারবার রিভিশন দেবে। কোনো কোয়েশ্চেন আনসারের প্রবলেম হলে অবশ্যই জানাবে। এডুকেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন আনসার সমস্যা হলে আপার প্রাইমারি যখন প্র্যাকটিস করবে দেখবে আমি সমস্ত আনসার দিয়ে রাখবো। তাই খুব ভালো করে যদি প্র্যাকটিস করার কিছু লাগবে না। তাই বেশি আর থিওরি পড়তে যাবে না, কিন্তু থিওরি যা পড়িয়ে দিয়েছি যা পড়াচ্ছি এত দূরই থাক। এবার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, সেই ধরনের কোয়ালিটেটিভ এমসিকিউ আমি তোমাদের পাঠাবো ইংলিশে। তাই পুরো ওয়েস্ট বেঙ্গল এবার আমরা দেখিয়ে দেবো টপার্স গ্রুপে যে ইংলিশে যে প্রত্যেকের এই ব্যাচে যতজন এক্সাম দেবে যেন 25-এর নিচে নাম্বার কারো না হয়, সেটাই আমি তোমাদের কাছ থেকে আশা করবো, এবং তোমরা সেভাবেই কিন্তু পড়বে। হ্যাঁ, বারবার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কিন্তু তার আগে ক্লাসেস গুলো দেখতে হবে। কিন্তু আইডিয়া না থাকলে শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না। হ্যাঁ বলো, একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো স্যার, বারবার করে এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ শুধু প্র্যাকটিস করলে হবে না, এমসিকিউ তো প্র্যাকটিস প্রচুর পরিমাণে করতে হবে। সাথে কি করতে হবে জানো তো, আগে এই আইডিয়াটা ক্লিয়ার করে নিতে হবে তোমার, দেখবে তাহলে সমস্যা হবে না। আরো কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে জিজ্ঞেস করতে পারো। if any confusion regarding the exam, regarding English, anything. Thank you পলমি। 1 নম্বর কোয়েশ্চেনটা দেখাবেন? Wait, let me introduce number 1 question. এই তো 1 নম্বর কোয়েশ্চেন এটা ছিল যে রিমিডিয়াল টিচিং রেফার্স টু টিচিং, কোন ধরনের শিক্ষাকে বলা হয়? এই তো অ্যাড্রেস গ্যাপস ইন লার্নিং, এটাই আনসার হবে। কারণ শেখার মধ্যে যে গ্যাপটা থেকে গেছে সেই গ্যাপটাই তো খুঁজে বার করার পরে আমরা রিমিডিয়াল টিচিংটা দিই। হ্যাঁ, নোটস গুলোকে বারবার করে পড়লেই হবে তো স্যার? হ্যাঁ, নোটস গুলোকে বারবার করে পড়ো। স্যার আপনার টোটাল কতগুলো ক্লাস হয়েছে? দেখো এক্স্যাক্টলি ক্লাস তো আমি এখনো গুনে রাখিনি, বাট হয়তো আমাকে দেখে একবার বলতে হবে তাহলে।
রাদার আমি এতটুকু বলতে পারি তোমাদের এটা নিয়ে মোট আমি পাঠিয়েছি তোমাদের মোট 10টা টপিক রয়েছে, মাথায় রাখবে। প্রথম টপিকটা স্যার করিয়ে দিয়েছিলেন, অন্য একজন ইংরেজির স্যার তোমাদের প্রথমে ছিলেন, সেই স্যার করিয়ে দিয়েছিলেন প্রথম টপিকটা। তারপরে 2 নাম্বার থেকে 2, 3, 4, 5, 6, 8, 9, 10 আমি করিয়ে দিলাম, 7 নাম্বারটা বাকি রয়েছে শুধু। স্যার ফার্স্ট চ্যাপ্টারটা রিভিশন করিয়ে দেবেন। আচ্ছা বাবা, আমি যদি এক্সট্রা সময় পাই তোমাদের এটা করিয়ে দেবো, বাট ওটা যেহেতু অন্য একজন স্যার করিয়েছেন, ওটা ওই টপিকটার আমার আন্ডারে নেই। ওকে, তোমাদেরকে ওই ক্লাসটাই দেখতে হবে, যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আমি তোমাদের পরের ক্লাসে এসে কিছুটা রিভিশন করিয়ে দেবো। ওকে, হ্যাঁ ভিডিওগুলো ডাবল করে দেখবে, অসুবিধা হবে না। কিন্তু আশা করছি এই কয়েকটা ক্লাসেই তোমাদের 10-12টা যা ক্লাস হয়েছে, 10-12টা ক্লাস হয়েছে হয়তো, 8-9টা না 10-12টা ক্লাস হয়েছে হয়তো, কিন্তু এই সবকটা দিয়েই হয়তো তোমরা অনেক কিছু আইডিয়া পেয়েছো কিভাবে পেডাগগির আনসার করতে হয়, শুধু ইংলিশের না, ওভারঅল তোমরা কিন্তু আইডিয়াটা পেয়েছো, এবং কিভাবে পড়াতে হবে ইন ফিউচার সেটাও হয়তো শিখেছো, এবং এই পুরোটা ক্রেডিট তোমাদের। বারবার করে দেখবে তা শিখুন। হ্যাঁ, এখন তোমাদের ব্যাচ চলছে, সাথে আরো ব্যাচগুলো চলছে। তো ইংলিশ তোমাদের তো এই পেডাগোজি সেকশন রয়েছে, তোমাদের রাইটিং টাইটিং এখন কিছু নেই, বা সামনে যাদের ডাব্লিউবিবি কেপি বা কি এসআই ডাব্লিউবিবি এসআই এর যে এক্সাম গুলো রয়েছে সব তো রাইটিং থাকে, মানে তাদের এত সুন্দরভাবে কভার হয়ে গেছে, যারা রাইটিং কিচ্ছু লিখতে পারে না তারাও জানাচ্ছে যে হ্যাঁ স্যার আর কোনো ভয় নেই, ফুল কনফিডেন্টলি, যারা কিচ্ছু জানে না লিখতে তারাও ফুল কনফিডেন্ট যে হ্যাঁ স্যার এবার সামনে এক্সামে গিয়ে অন্তত রাইটিং আমাদের মিস হবে না, গ্রামার জায়গাতেও 2-1টা মিস্টেক হলে হতে পারে, রাইটিং নিয়ে আমাদের আর ভুল হবে না, যে পরীক্ষায় ছেড়ে আসবে এই পজিশন আমাদের হবে। তোমাদেরকেও বলছি খুব সিরিয়াসলি ক্লাসেস গুলো নেবে। স্যার তাহলে আপনার নোটসে কি, হ্যাঁ চ্যাপ্টার 1 তো অলরেডি রয়েছে, স্যার দিয়ে দিয়েছিলেন, দেখবে স্যার দিয়ে দিয়েছিলেন চ্যাপ্টার 1, দেখবেন তোমাদের যে স্যার আগে ইংরেজি করিয়েছিলেন সেই স্যার তোমাদের নোটস দিয়ে দিয়েছে, সুতরাং ওই যেখানে গুগল ড্রাইভে তোমাদের নোটগুলো থাকে ওখানেই কিন্তু রয়েছে নোটটা। তো এই স্যারের ক্লাসটাই বারবার করে শোনো দরকার হলে, না হলে আমি তোমাদের যেদিন শেষ ক্লাস করাবো সেদিন কিছুটা বুঝিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, আগে স্যারের নোটস দেখেই তোমাদের এই চ্যাপ্টার 1টা কমপ্লিট করতে হবে। চ্যাপ্টার 1 আমি আলাদা করে আর করাবো না, ওকে, যেহেতু স্যার একজন দিয়েছেন ওই ক্লাসটা, সুতরাং চ্যাপ্টার 1 এর উপরে আমি তোমাদের কিছুটা আলোচনা করে দিয়ে যাব লাস্ট ক্লাসে এসে। হ্যাঁ, সমস্ত চ্যাপ্টারেরই নোটস আছে। হুম, প্রত্যেকটা নোটস তোমাদের গুগল ড্রাইভে দেওয়া আছে, চাণক্য আপার প্রাইমারি ব্যাচটা ওপেন করবে, ব্যাচটা ওপেন করার পরে যে চাণক্য আপার প্রাইমারি যেখানে লেখা আছে ওখানে একবার ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে তোমার 3টে লিঙ্ক চলে আসছে, হ্যাঁ পরপর সবুজ রঙের দেখবে 3টে লিঙ্ক, যেখানে তোমার ক্লাস নোটস, ক্লাস, সমস্ত লিঙ্কগুলো ক্লিক করবে, বুঝতে পারবে তুমি অটোমেটিক্যালি। হ্যাঁ হ্যাঁ, ওই নোটটা দেখলেই হবে, ওই নোটটা দেখলেই হবে তোমাদের, ওই নোটটা দেখলেই হবে। এবং তোমাদের আমি ওই চ্যাপ্টার 1 এর উপরে লাস্ট ক্লাসে আমি কিছুটা তোমাদের কথা বলে যাব, পারলে সময় পারলে অবশ্যই তোমাদের 15 মিনিট মতো আলোচনা করে দিয়ে যাব। তবে চাপ নিও না, আমি এমসিকিউ তে তোমাদের ওটা নিয়ে আসবো। ওকে, লার্নিং অ্যাকুইজিশনের উপর যে চ্যাপ্টার রয়েছে। সবার কনফিডেন্স কিছুটা হলেও বিল্ড আপ হয়েছে তো ক্লাসে, যে হ্যাঁ ইংরেজিটা কিছুটা পারবো এটা মনে হচ্ছে তো? ইংরেজি নিয়ে ভয়টা কেটেছে তো সবার? তোমাদের যেভাবে পেশেন্স, তোমরা যেভাবে ক্লাসেস করো, যদি তোমরা, আশা করছি তোমাদের ভয় কেটে যাবে। স্যার আপনার ক্লাসগুলো, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ এগেন রত্না, বাট তোমাদের এই ক্লাস করার যে পেশেন্স, তোমরা অবশ্যই ক্লাসগুলো করলে অটোমেটিক্যালি শিখতে পারবে, এর জন্য আমার আলাদা করে আর কোনো ক্রেডিট নেই, বাট তোমাদের ক্রেডিট আছে অনেক, এই ক্লাসটাকে এতবার ইন্টারেস্টিং করে তোলার জন্য এবং এত ইন্টারেক্টিভ ক্লাস করার জন্য। মনেই হয় না যে এই ক্লাসটা আমি অনলাইনে পড়াচ্ছি, যাদের মনে হয় যেন সামনাসামনি বসে তোমাদেরকে শেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। চলো
আবার খুব শীঘ্রই তোমাদের নেক্সট ক্লাস নিয়ে আসবো নেক্সট টপিকের উপর। ওকে, থ্যাংক ইউ।